ওয়েলকাম সবাইকে। আজকে তাহলে আমরা ক্লাস 11 এর যেটা হিউম্যান ফিজিওলজির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রাসায়নিক সমন্বয় সাধক এবং তার নিয়ন্ত্রণ, এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা এই চ্যাপ্টার থেকে যে আগের কয়েক বছরে কি রকম কোশ্চেন এসেছে সেগুলো একটু দেখে নিই। এই চ্যাপ্টার থেকে 2023 এবং 2022 সালে কিন্তু সেরকম কোনো কোশ্চেন আসেনি, কিন্তু আগের যদি প্রিভিয়াস ইয়ারে দেখি আমরা এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন এসেছে। তো এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের যে হিউম্যান ফিজিওলজির একটা গুরুত্বপূর্ণ পার্ট, কারণ এই চ্যাপ্টারের মধ্যে আমরা বিভিন্ন যে অন্তঃক্ষরা গ্রন্থি, তার সাথে তার যে বিভিন্ন যে সেখান থেকে যে সমস্ত হরমোন গুলো রিলিজ হয় তাদের সম্বন্ধে এবং তার যে রিলেটেড কিছু ডিজিজ কন্ডিশন আছে সেইগুলো নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা প্রথমে এমসিকিউ গুলো দেখে নিই। ক্যাটাগরি 1 এর এমসিকিউ গুলো আগে ডিসকাস করে নেব। প্রথম কোশ্চেনে কি বলেছে তাহলে, যে মস্তিষ্কের কোন অংশ অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের ওপর প্রভাব আছে। তার মানে মস্তিষ্কের কোন অংশ, মেনলি আমরা জানি কি যে হাইপোথ্যালামাস যে পার্টটা, সেটা আমাদের অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের উপর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ কি, এই অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র মানে কি, সেখান থেকে হচ্ছে কি বিভিন্ন যত সমস্ত এন্ডোক্রাইন গ্ল্যান্ডস বা অন্তঃক্ষরা গ্রন্থি আছে সেখান থেকে আমাদের হরমোন সিক্রেশন হয়। তাহলে হরমোন সিক্রেশনের জন্য এই হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন যে হরমোন গুলো তৈরি হচ্ছে সেগুলোর মধ্যে দুটো টাইপ আমরা বলতে পারি। একটা হচ্ছে রিলিজিং হরমোন, কিছু হরমোন আছে যেগুলো আমাদের অন্যান্য মানে হাইপোথ্যালামাস থেকে যে হরমোন গুলো রিলিজ হবে সেগুলো কোথায় যাবে, পিটুইটারি গ্ল্যান্ডে যে সেখানে এফেক্ট করবে। সেই যে হাইপোথ্যালামাস থেকে কিছু রিলিজিং হরমোন তৈরি হবে এবং কিছু ইনহিবিটরি হরমোন তৈরি হবে। এই সব হরমোন গুলো গিয়ে কি করবে, পিটুইটারি গ্ল্যান্ডের ওপর, পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে বিভিন্ন হরমোন গুলো ক্ষরণ হবে তাদের ওপর প্রভাব ফেলবে। তার জন্য আমরা কি জানি যে পিটুইটারি গ্ল্যান্ডের যে হরমোন গুলো সিক্রেশন হয় সেগুলো আমাদের বডিতে আরো বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির ওপর গিয়ে সেখানে কাজ করতে পারে, সেখান থেকে হরমোন সিক্রেশনকে প্রভাব ফেলে। তার জন্য পিটুইটারি গ্ল্যান্ডকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। সেম ভাবে হাইপোথ্যালামাস যেহেতু পিটুইটারি গ্ল্যান্ডের কাজটার উপর প্রভাব ফেলছে, তাই একে বলা হয় কি প্রভু গ্রন্থির প্রভু বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। তাহলে এখান থেকে যে হরমোন গুলো রিলিজ হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, আমরা দুটো টাইপ দেখলাম। একটা হচ্ছে রিলিজিং হরমোন, যেগুলো পিটুইটারি গ্ল্যান্ডের যে বিভিন্ন হরমোন গুলোকে সিক্রেশনটাকে স্টিমুলেট করবে। আর কিছু হরমোন আছে যেগুলো ইনহিবিটরি টাইপ, মানে কি হরমোন সিক্রেশনটাকে ইনহিবিট করছে বা বাধা দিচ্ছে। সেরকম কয়েকটা উদাহরণ আমরা জেনে নিই। যেমন রিলিজিং হরমোন যেগুলো হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়েছে, তার মধ্যে একটা মেন হচ্ছে কি গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। তাছাড়া হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এই সমস্ত গুলো কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। সমস্ত যে রিলিজিং হরমোন গুলো কিন্তু এখান থেকে হাইপোথ্যালামাসের একটা মেজর পার্ট। আর তাছাড়া হচ্ছে ইনহিবিটরি হরমোন হিসেবে আমাদের একটা মনে রাখতে হবে কি সোমাটোস্ট্যাটিন। তাহলে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন কি করছিল, পিটুইটারি গ্ল্যান্ডের উপর প্রভাব ফেলে সেখান থেকে গ্রোথ হরমোনটাকে রিলিজ করতে কাজে লাগছিল। কিন্তু এই সোমাটোস্ট্যাটিন হরমোনটা অপরপক্ষে কি করবে না, এটার বিপরীত কাজটা করবে। এই সোমাটোস্ট্যাটিন হরমোনটা কি করবে, গ্রোথ হরমোনের যে রিলিজ হওয়াটাকে বাধা দেবে। তাহলে সোমাটোস্ট্যাটিন যদি আমাদের বডিতে বেড়ে যায় তখন কি হবে না, যে গ্রোথ হরমোনটা কম পরিমাণে নিঃসৃত হবে। এইভাবে দুটো টাইপেরই কিন্তু কাজ হচ্ছে হাইপোথ্যালামাস করে থাকে। মস্তিষ্কের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কিন্তু হাইপোথ্যালামাস, যেটা আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডের উপর এফেক্ট করে। নেক্সট দেখে নি কোশ্চেনে কি বলেছে, যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড নয়। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে আমাদের যে একটা মেন ক্যারেক্টারিস্টিক্স মনে রাখতে হবে এন্ডোক্রাইন গ্ল্যান্ডে, সেটা কি হচ্ছে হরমোন সিক্রেশন করবে। তাছাড়াও হচ্ছে কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড সবসময় কি হচ্ছে না, যে যেখান থেকে হরমোনটা রিলিজ হচ্ছে সেটা হতে পারে যে বিভিন্ন আমাদের ট্রপিক হরমোনও হতে পারে বা লোকাল হরমোনও হতে পারে, সেটা আমরা আবার পরে ডিসকাস করে নিচ্ছি। তাহলে এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো যেখান থেকে এই হরমোন গুলো সিক্রেশন হচ্ছে সেটাকে কি করবে, সেই যে পার্টিকুলার অংশে তৈরি হচ্ছে সেখান থেকে সেটা ব্লাডের মাধ্যমে পরবর্তী মানে একটা দূরবর্তী অংশে যে যেখানে গিয়ে সেটা কাজ করবে সেই হরমোনটা, সেখানে পরিবাহিত হচ্ছে। তাহলে এখানের মধ্যে যে যত সমস্ত গুলো আছে, পিটুইটারি গ্ল্যান্ড অবশ্যই একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের উদাহরণ। তাছাড়া ওভারি, তো ওভারি থেকে আমরা বিভিন্ন যে হরমোন রিলিজ হয় জানি, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, তাহলে এটাও একটা অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ। তাছাড়া হচ্ছে যে শুক্রাশয় বা টেস্টিস, এটাও কিন্তু একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, কারণ এখান থেকে আমাদের শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন, এই সমস্ত হরমোন গুলো তৈরি হচ্ছে। যে সমস্ত গ্রন্থি থেকে কিন্তু হরমোন রিলিজ হচ্ছে সমস্ত কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ডের উদাহরণ হচ্ছে। অপরপক্ষে যে সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড বলা আছে বা বিভিন্ন যেগুলো হচ্ছে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড আছে, প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যাক্সিলারি, সাবলিঙ্গুয়াল, এই সমস্তগুলো হচ্ছে বিভিন্ন এনজাইম সিক্রেশন করছে।
এনজাইম সিক্রেশন করছে। আর সবসময় যে এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে বা বহিঃক্ষরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে একটা পার্থক্য কি, যে এই যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো সবসময় তাদের যে সিক্রেশনটা হরমোনটা কি করবে না, ব্লাডের মাধ্যমে অন্য একটা দূরবর্তী অংশ মানে যেখানে যে কাজ করছে সেখানে ব্লাডের মাধ্যমে পরিবাহিত হচ্ছে। কিন্তু অপরপক্ষে যেগুলো বহিঃক্ষরা গ্রন্থি, তারা কি করবে না, কোনো ডাক্টের মাধ্যমে বা কোনো একটা চ্যানেলের মাধ্যমে পরিবাহিত হচ্ছে। যেমন সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড যে স্যালাইভা সিক্রেশন করছে বা স্যালাইভার মধ্যে বিভিন্ন এনজাইমস থাকছে, সেগুলো হচ্ছে কিনা যে স্যালাইভারি গ্ল্যান্ডের একটা নির্দিষ্ট ডাক্টের মাধ্যমে আমাদের মাউথ ক্যাভিটির মধ্যে বা ওরাল ক্যাভিটির মধ্যে ওপেন হচ্ছে। তাহলে এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট কি বলেছে যে কোন অন্তঃক্ষরা গ্রন্থি 14 থেকে 16 বছর বয়সে দেহ থেকে অবলুপ্ত হয়ে যায়। তাহলে এই যে একটাই মাত্র আমাদের বডিতে এরকম অন্তঃক্ষরা গ্রন্থি আছে যেটা যে পিউবার্টি এজের পর মানে 14 থেকে 16 বছর বয়সের পর থেকে এটার যে ফাংশনিংটা সাইজটা আস্তে আস্তে কি হতে থাকে, ছোট হতে থাকে, অবলুপ্ত হয়ে যায় না একেবারেই। কোশ্চেনটা এখানে একটুখানি ভুল আছে। তাহলে দেহ থেকে আস্তে আস্তে এটা অবলুপ্ত হয়ে যায়, আস্তে আস্তে মানে ধীরে ধীরে যত বয়স বাড়বে তত এটা সাইজে সেলটা গ্রন্থিটা ছোট হতে থাকে এবং বয়স্ক কালে গিয়ে একদম হচ্ছে কিন্তু এই যে গ্রন্থিটা সাইজে এতটাই ছোট হয়ে যায় যা এই ফাংশনিংটা একদম পুরোপুরি ভাবে কমে যায়। সেরকম একটা গ্ল্যান্ড হচ্ছে কি থাইমাস। এই থাইমাস গ্ল্যান্ডটা আমরা জানি কি থাইমাস গ্ল্যান্ড থেকে যে টি লিম্ফোসাইট ম্যাচুরেশনের জন্য দায়ী। তার মানে হচ্ছে কিনা যে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট যেগুলো আমাদের বোন ম্যারো থেকে সিক্রেশন হচ্ছে, তার মধ্যে টি লিম্ফোসাইট যেটা আমাদের কোষ ভিত্তিক অনাক্রম্যতার জন্য দায়ী, সেটাই থাইমাস গ্ল্যান্ডে গিয়ে সেখানে হচ্ছে ম্যাচুরেশন হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একদম বাড়তে অ্যাট বার্থ বা যারা হচ্ছে ইনফ্যান্টসদের মধ্যে এই যে থাইমাস গ্ল্যান্ডটা সাইজটা অনেক বড় থাকছে এবং তাদের যে ফাংশনটা অনেক বেশি থাকছে। আস্তে আস্তে পিউবার্টির পর থেকে এই থাইমাস গ্ল্যান্ডটার সক্রিয়তাটা কমতে থাকে এবং বয়স্ক কালে গিয়ে দেখা যায় যে আমাদের যে বিভিন্ন হচ্ছে যে অনাক্রম্যতাটা অনেক কমে যায়। কারণ কি, এই কোষভিত্তিক অনাক্রম্যতার জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট যে থাইমাসের সক্রিয়তাটা তখন কমে যায়। তার জন্য হচ্ছে কি আমাদের এটা মনে রাখতে হবে যে থাইমাস গ্ল্যান্ডের অবস্থানটা কোথায়। থাইমাস গ্ল্যান্ডটা হচ্ছে আমাদের একটা যে হার্টের কাছাকাছি। আমরা যদি দেখি হার্টের স্ট্রাকচার একদম লেফট ভেন্ট্রিকল থেকে যেখান থেকে আয়োটা আর্চ অফ আয়োটা তৈরি হচ্ছে, চেস্ট ক্যাভিটি একদম যেটা সামনের যে স্টার্নাল বোন আছে তার পেছনে কিন্তু এই থাইমাস গ্ল্যান্ডের অবস্থান। এবং এই থাইমাস গ্ল্যান্ড থেকে যে একটা হরমোন ক্ষরণ হয় সেটা হচ্ছে কি থাইমোসিন। এই থাইমোসিন হরমোনটাও কিন্তু আমাদের ইমিউনিটিতে হেল্প করে। তাহলে দীর্ঘদিন আস্তে আস্তে যত বয়স বাড়বে থাইমাস গ্ল্যান্ডের সক্রিয়তা কমতে থাকে এবং কোষভিত্তিক অনাক্রম্যতার জন্য আমাদের যত বয়স বাড়বে বয়স্ক কালে গিয়ে একদম কোষভিত্তিক অনাক্রম্যতা অনেকটাই কমে যায়। তার ফলে হচ্ছে কিনা যে বিভিন্ন যে ইমিউনো ডেফিসিয়েন্সি দেখা যায় বয়স্কদের ক্ষেত্রে। নেক্সট কি বলেছে যে কোনগুলি সম্পূর্ণভাবে অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ। তার মানে অন্তঃক্ষরা গ্রন্থি মানে সবসময় সেটা হবে কি হরমোন ক্ষরণ করবে, সেই সমস্ত গ্ল্যান্ড গুলোকে আমরা বলছি অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে এখানে অপশনের মধ্যে দেখে নিই কি কি হবে। পিটুইটারি গ্ল্যান্ড হবে অবশ্যই, তার মানে এখানে পিটুইটারি গ্ল্যান্ড হবে, থাইরয়েড হবে, অ্যাড্রিনাল গ্রন্থি হবে, ডিম্বাশয় এবং শুক্রাশয়। এই পাঁচটাই কিন্তু হচ্ছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ। বাকি সমস্ত অপশনে কি আছে, লালা গ্রন্থি আছে। লালা গ্রন্থি বা স্যালাইভারি গ্ল্যান্ড আমরা আগেই বললাম সেটা একটা বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ। কারণ কি, এটার মধ্যে থেকে আমাদের বিভিন্ন এনজাইম সিক্রেশন হচ্ছে, স্যালাইভা সিক্রেশন হচ্ছে। তাছাড়াও হচ্ছে কিন্তু এগুলো এই যে ডাক্টের মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট কি বলবো ভেসেল বা ডাক্টের মাধ্যমে পরিবাহিত হয়ে আসছে, তাই এটাকে বলা হচ্ছে আমাদের বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে সম্পূর্ণভাবে যদি অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়, পিটুইটারি গ্ল্যান্ড থেকে বিভিন্ন পিটুইটারি হরমোন গুলো ক্ষরণ হয়। তাছাড়াও থাইরয়েড গ্ল্যান্ড থেকে হচ্ছে কি, থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের T3 এবং T4 দুটো মেন যে হরমোন গুলো আছে। তাছাড়াও অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কি হচ্ছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের অ্যাড্রিনালিন মেডুলা এবং অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন, তাছাড়াও বিভিন্ন যে মিনারেল ও কর্টিকয়েড, সেক্স স্টেরয়েড, সেই সমস্ত হরমোন গুলো তৈরি হচ্ছে। ডিম্বাশয় থেকে আমরা আগেই বললাম যে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন, এবং শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন, এই সমস্ত হরমোন গুলো কিন্তু সিক্রেশন হয়। নেক্সট কি বলেছে যে হরমোনের রাসায়নিক প্রকৃতি কি। হরমোন যদি আমরা বলি সেটা কিন্তু রাসায়নিক প্রকৃতির দিক থেকে পেপটাইড ধর্মীয় হতে পারে, পেপটাইড, পলিপেপটাইড বা প্রোটিন ধর্মী। যেটা বলছি পেপটাইড ধর্মী মানে কি, যেখানে পেপটাইড বন্ড প্রেজেন্ট আছে সেটা তার মানে হয়ে যাবে কি প্রোটিন জাতীয় বিভিন্ন, তাছাড়াও স্টেরয়েড জাতীয় এবং অ্যামিনো অ্যাসিড ঘটিত, এই তিনটে প্রকারেরই কিন্তু
হতে পারে, তার মানে অপশন কোনটা হচ্ছে ওপরের সবকটি কিন্তু এখানে সঠিক হবে। তাহলে পেপটাইড ধর্মী যদি হরমোন বলি, পেপটাইড ধর্মী হরমোনে আমাদের এখানে টাইপস গুলো কিন্তু উদাহরণ মনে রাখতে হবে। তাহলে পেপটাইড ধর্মী বা প্রোটিন ধর্মী হরমোন যদি বলি কি কি হবে, ইনসুলিন, গ্লুকাগন, তার সাথে সাথে হচ্ছে বিভিন্ন এই যে পিটুইটারি হরমোন, যত সমস্ত পিটুইটারি হরমোন আছে, পিটুইটারি হরমোন মানে কি গ্রোথ হরমোন, তার সাথে সাথে হচ্ছে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যেগুলো হচ্ছে এফএসএইচ, এলএইচ, তার সাথে সাথে হচ্ছে কি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন হলো বিভিন্ন গোনাডোট্রপিন হরমোন গুলো আছে, তার সাথে আমাদের যে গ্রোথ হরমোন হলো পিআরএল, প্রোল্যাকটিন, এই সমস্ত গুলো কিন্তু আমাদের পিটুইটারি হরমোন। তাছাড়াও পশ্চাৎ পিটুইটারি থেকে যেগুলো তৈরি হচ্ছে অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন, সমস্ত গুলো কিন্তু পেপটাইড ধর্মী হরমোন। তাছাড়াও হচ্ছে হাইপোথ্যালামাস থেকে যতগুলো হরমোন রিলিজ হচ্ছে সমস্ত গুলোই কিন্তু আমাদের পেপটাইড ধর্মী হরমোন। এছাড়াও আরো অনেক উদাহরণ আছে, যেমন হচ্ছে আমাদের যেগুলো গ্যাস্ট্রিন হরমোন গুলো, গ্যাস্ট্রিক বা জিআই ট্র্যাক্ট থেকে যে সমস্ত হরমোন গুলো তৈরি হচ্ছে, তার মধ্যে কি গ্যাস্ট্রিন, কোলেসিস্টোকাইনিন, এই সমস্ত গুলো কিন্তু হচ্ছে প্রোটিন ধর্মী বা পেপটাইড ধর্মী হরমোন। স্টেরয়েড ধর্মী হরমোনের মধ্যে মনে রাখতে হবে কোনগুলো, কর্টিসল, যেটা কর্টিসল মানে হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস, তার সাথে সাথে হচ্ছে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, অ্যান্ড্রোজেন, এই সমস্তগুলো হচ্ছে আমাদের স্টেরয়েড জাতীয়। তার মানে কি এই যে হরমোনের যেটা হচ্ছে আমাদের কেমিক্যাল স্ট্রাকচার যদি দেখি, সেখানে কি আমরা একটা স্টেরয়েড গ্রুপ পাবো, ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। নেক্সট যেটা বলেছে অ্যামিনো অ্যাসিড ঘটিত হরমোন, অ্যামিনো অ্যাসিড ঘটিত হরমোনের মধ্যে দুটো মনে রাখতে হবে, ক্যাটেকোলামাইন্স যেগুলো আমরা বলছি, সেটা হচ্ছে কি অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন, যেগুলো হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা থেকে তৈরি হচ্ছে, অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন, বা এটাকে আরেকটা বলা হয় কি এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন। এইগুলো হচ্ছে কিন্তু আমাদের অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি হচ্ছে এই হরমোনগুলো, অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন। তাছাড়াও আরেকটা টাইপ আমাদেরকে মনে রাখতে হবে, যেখানে এটাকে বলছি আমরা আয়োডোথাইরোনিনস। আয়োডোথাইরোনিনস মানে কি এই যে হরমোনস গুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আয়োডিন থাকবে, তার মানে সেগুলো কোনগুলো হয়ে যাবে আমাদের যে থাইরয়েড হরমোনস মানে টি3 এবং টি4, এটা হচ্ছে কি আয়োডোথাইরোনিনস টাইপের। তাহলে যদি হরমোনের রাসায়নিক প্রকৃতির মধ্যে এই অপশনটাই থাকতো আয়োডোথাইরোনিনস, তাহলে কিন্তু সেটাও ঠিক হবে। থাইরয়েড হরমোন টি3, টি4 এগুলো হচ্ছে কিন্তু আমাদের আয়োডিন ঘটিত হরমোন। নেক্সট কি বলেছে যে পরস্পর বিরোধী হরমোন জোড়া কোনটি। পরস্পর বিরোধী হরমোন জোড়া মানে কি যে দুটো হরমোন তাদের বিপরীত ক্রিয়া করবে, বা এটাকে এটাকে কি বলা হচ্ছে অ্যান্টাগনিস্টিক এফেক্ট বলা হচ্ছে। তাহলে এই পরস্পর বিরোধী হরমোনের উদাহরণ হয়ে যাবে কি ইনসুলিন এবং গ্লুকাগন। ইনসুলিন ক্ষরণ হচ্ছে কোথা থেকে, আমাদের প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে, বিটা সেলস যেটা হচ্ছে সেলস অফ ল্যাঙ্গারহেন্সের যে সেল থেকে, বিটা সেল থেকে হবে ইনসুলিন, এবং হচ্ছে গ্লুকাগনটা কোথা থেকে হবে আলফা সেল থেকে। এই দুটো হরমোনের যে কাজটা তারা হবে কিনা পরস্পরের বিপরীত। কারণ ইনসুলিন আমাদের বডিতে কি করছে না, যে গ্লুকোজের পরিমাণটাকে কমাতে সাহায্য করছে। তাহলে ইনসুলিন যখন বেশি ক্ষরণ হবে তখন হচ্ছে কিনা বডি থেকে গ্লুকোজের পরিমাণটাকে কম করছে, মানে ব্লাডের মধ্যে গ্লুকোজটাকে কম করে সেটাকে কি করবে স্টোর করছে, মানে কি স্টোরেজ। গ্লুকোজের ফর্ম হচ্ছে কি গ্লাইকোজেন রূপে হচ্ছে বিভিন্ন যে লিভারের মধ্যে বা অ্যাডিপোজ টিস্যু যেগুলো হচ্ছে ফ্যাটি টিস্যু আছে মাসেলের মধ্যে কি করবে সেটাকে ডিপোজিট করবে। এবং গ্লুকাগন অপরপক্ষে উল্টো কাজটা করবে, যখন আমাদের বডিতে হচ্ছে কিনা বা ব্লাডের মধ্যে গ্লুকোজের সোর্সটা একদমই কম, গ্লুকোজ নেই, তখন কি করবে সেই গ্লাইকোজেন বা স্টোর গ্লুকোজ ফর্ম গুলোকে ভেঙে হচ্ছে ব্লাডের মধ্যে গ্লুকোজ সাপ্লাই দেবে। মানে দুটো হচ্ছে কিনা দুটোর পুরোপুরি উল্টো কাজটা করছে, তাই এগুলোকে বলা হচ্ছে পরস্পর বিরোধী হরমোন। এছাড়াও আরো উদাহরণ আছে, যেমন হচ্ছে আমাদের প্যারাথাইরয়েড হরমোন এবং ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন কি করছে, আমাদের ব্লাডের মধ্যে ক্যালসিয়ামটাকে কমিয়ে সেটাকে বোনের মধ্যে অ্যাবজর্পশন করতে সাহায্য করছে, মানে কি ব্লাড ক্যালসিয়াম লেভেলটাকে কমাচ্ছে, এবং সেই ক্যালসিয়াম গুলোকে কোথায় করছে বোনের মধ্যে। বোন আমরা জানি কি একটা হচ্ছে কি ক্যালসিয়াম রিচ বা ক্যালসিয়ামের যেটা সব থেকে বেশি ডিপোজিশন হচ্ছে কোথায় বোনের মধ্যে, তাহলে বোনটাকে স্ট্রং করছে ব্লাড থেকে ক্যালসিয়াম লেভেলটাকে কমিয়ে। অপরপক্ষে প্যারাথরমোনের কাজটা হবে কি বোনটাকে ভেঙে বোনের মধ্যে যে ক্যালসিয়াম ডিপোজিট আছে সেইগুলোকে কি করবে ব্লাডের মধ্যে নিয়ে আসছে এবং ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে এগুলো উদাহরণ মনে রাখতে হচ্ছে। নেক্সট কি বলেছে যে বৃদ্ধি পোষক হরমোন,
জিএইচ বা এসটিএইচ। জিএইচও বলা হয়, গ্রোথ হরমোনও বলা হয়, তাছাড়াও এটার আরেকটা নাম হচ্ছে কি সোমাটোট্রপিক হরমোন। তাহলে সোমাটোট্রপিক হরমোন মানে কি বিভিন্ন যে দেহ কোষের উপর যেহেতু হরমোনটা কাজ করছে, তাই এটার আরেকটা নাম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। তাহলে এই যে বৃদ্ধি পোষক হরমোন বা জিএইচ, এটা আমাদের কোথা থেকে হচ্ছে, পিটুইটারি গ্ল্যান্ডের মানে অ্যান্টেরিয়র পিটুইটারি বা সম্মুখস্থ লোব থেকে তৈরি হচ্ছে। তাহলে যদি আমরা পিটুইটারি তিনটে পার্ট করি, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি বা সম্মুখস্থ লোব, একটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি বা হচ্ছে যেটাকে বলা হচ্ছে এখানে পশ্চাৎ লোব। সেখান থেকে যে দুটো হরমোনই ক্ষরণ হচ্ছে, একটা হচ্ছে কি অক্সিটোসিন আর একটা হচ্ছে এডিএইচ বা ভেসোপ্রেসিন। অ্যান্টি ডায়োরেটিক হরমোন এডিএইচ বা ভেসোপ্রেসিন বলা হয়। এই দুটো হরমোন আমাদের হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে তৈরি হচ্ছে। আর যেটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে বিভিন্ন হরমোন তৈরি হচ্ছে, আমরা আগেই বললাম জিএইচ, তাছাড়া বিভিন্ন যে কর্টিকোট্রপিন, এসিটিএইচ, এই সমস্তগুলো হচ্ছে পিআরএল, প্রোল্যাকটিন, এফএসএইচ, এলএইচ, এই সমস্তগুলো কোথার থেকে হচ্ছে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। এছাড়াও আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে একটা মিডিল লোব আছে। যদি আমরা পিটুইটারি মিডিল লোব থেকে একটাই মাত্র হরমোন তৈরি হয়, সেটা হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এমএসএইচ, যেটা মনে রাখতে হবে। তাহলে মিডিল লোব যদি আমরা বলা হয় পিটুইটারি মিডিল লোব থেকে একটাই মাত্র হরমোন তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন বা এমএসএইচ। যেগুলো আমাদের বডিতে যে বিভিন্ন স্কিনের কালার, স্কিনের মধ্যে কি থাকছে, মেলানিন থাকছে, সেই মেলানিনটাকে স্টিমুলেট করছে এবং স্কিন পিগমেন্টেশনটাকে কন্ট্রোল করতে হেল্প করে। নেক্সট কি বলেছে, যে দুগ্ধক্ষরণের উদ্দীপক হরমোনটি হলো, মানে মিল্ক প্রোডাকশন আফটার চাইল্ড বার্থ। আমাদের যে ব্রেস্ট টিস্যু থেকে যখন মিল্ক সিক্রেশন হবে, সেখানে যে দুটো হরমোন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটা হচ্ছে প্রোল্যাকটিন আর একটা হচ্ছে অক্সিটোসিন। দুগ্ধক্ষরণে বা সিক্রেশনের জন্য প্রোল্যাকটিন হরমোনটা, যেটা আমাদের অগ্র পিটুইটারি থেকে মানে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হচ্ছিল, সেটা হচ্ছে পিআরএল বা প্রোল্যাকটিন, এই হরমোনটা কাজ করে। তাছাড়া হচ্ছে অক্সিটোসিন হরমোন, যেটা আমাদের বার্থ হরমোন বলা হয়, এটার আরেকটা নাম অক্সিটোসিন, যেটা আমাদের চাইল্ড বার্থের সময় কাজে লাগছে, সেটাও কিন্তু আমাদের এই দুগ্ধক্ষরণের ক্ষেত্রে হেল্প করে। নেক্সট কি বলেছে, যে নিম্নলিখিত কোনটির জন্য ব্যাঙাচি রূপান্তর ভবন ঘটে। ব্যাঙাচি রূপান্তর ভবন বা এটাকে কি বলা হচ্ছে, মেটামরফোসিস বলা হয়। অনেক সময় ব্যাঙাচি রূপান্তর ভবন না বলে বলে দেয় যে মেটামরফোসিসের জন্য কোন হরমোনটি দায়ী। তাহলে টেডপোল বা ব্যাঙাচি থেকে যখন অ্যাডাল্ট ফ্রগ তৈরি হচ্ছে, সেই প্রসেসটাকে আমরা বলছি কি মেটামরফোসিস। এই মেটামরফোসিসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হরমোন কাজ করছে, সেটা হচ্ছে আমাদের এই থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন মেনলি হচ্ছে কি থাইরক্সিন বা T4, এই হরমোনটা আমাদের কিন্তু ব্যাঙাচি রূপান্তরের ক্ষেত্রে কাজে লাগছে। নেক্সট কি বলেছে, যে কোন রোগটিকে বাধা দেওয়ার জন্য কোনো কোনো অঞ্চলে খাবারের সঙ্গে আয়োডিন মেশানো হয়। তাহলে আমরা যে দেখলাম আয়োডোথাইরোনিস মানে থাইরয়েড হরমোনস গুলো যেগুলো তৈরি হচ্ছে, তার একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে কিন্তু আয়োডিন। তাহলে এক্ষেত্রে যদি আমাদের খাবারের মধ্যে বা ডায়েটের মধ্যে যদি আমাদের আয়োডিন সোর্সটা অনেক কম হয়, সেক্ষেত্রে কি দেখা যাবে, যে থাইরয়েড হরমোন গুলো ঠিকভাবে তৈরি হতে পারবে না। থাইরয়েড হরমোন যদি কম তৈরি হয়, যদি ঠিক মতো ভাবে T3 T4 প্রোডাকশন না হয়, তাহলে আমাদের হাইপোথাইরয়েডিজম তৈরি হচ্ছে, বা যেটাকে বলা হচ্ছে থাইরয়েডের অল্প সক্রিয়তা। এর জন্য যে বিভিন্ন ডিজিজ কন্ডিশন দেখা যায়, ক্রেটিনিজম, তাছাড়া হচ্ছে মিক্সিডিমা, এই সমস্তগুলো দেখা যাচ্ছে। তার জন্য আর একটা জিনিস হচ্ছে কি গয়টার। তাহলে যে হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোনস গুলো যদি কম তৈরি হয়, সেক্ষেত্রে আমাদের একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি গয়টার। তখন হচ্ছে কি যে থাইরয়েড টিস্যু গুলো আছে, থাইরয়েড গ্ল্যান্ডটা হচ্ছে সাইজে বড় হয়ে যাচ্ছে, বা ইনফ্লামেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড বলা হচ্ছে। এই যে কন্ডিশনটাকে কি বলা হচ্ছে, গয়টার। তাহলে এই যে আয়োডিন যদি আমাদের ডায়েটারি সোর্সের মধ্যে কম হয়, তখন আমাদের গয়টার দেখা যাচ্ছে। তার জন্য এই রোগটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের কি হচ্ছে না, লবণের মধ্যে আমরা এখন দেখি যে বিভিন্ন সল্টের মধ্যে কি লেখা থাকে, আয়োডাইজ সল্ট। কারণ কি আয়োডিনের একটা গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে কি, এই লবণের মধ্যে আয়োডিন মিশিয়ে দেওয়া হয়েছে ডায়েটারি সোর্স হিসেবে, যাতে আমাদের আগে কি হতো না, যে গয়টারের প্রভাবটা অনেক বেশি, বেশিরভাগ মানুষের মধ্যে কিন্তু গয়টার দেখা যেত। তার জন্য এই রোগটাকে প্রিভেন্ট করার জন্য বর্তমানে কি করা যায়, লবণের সাথে আয়োডিন মিশিয়ে আয়োডাইজ লবণ হিসেবে একটা ডায়েটের মধ্যে আমাদের খাওয়া হয়। তাহলে এটা হচ্ছে অপশন ডি কারেক্ট হচ্ছে। নেক্সট কি বলেছে, যে প্যারাথাইরয়েড গ্রন্থির অপজননের ফলে দেহের কোন সক্রিয়তাটি বিঘ্নিত হয়। তাহলে আগেই বললাম যে প্যারাথাইরয়েড গ্রন্থির যে অপজনন, প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনটা তৈরি হচ্ছে, সেটা নাম হয়ে যাবে কি প্যারাথাইরয়েড হরমোন বা প্যারাথ হরমোন বলা হয়। তাহলে এই প্যারাথ হরমোনের কাজ হচ্ছে কি, প্যারাথ হরমোনটা কি করবে, আমাদের যে ব্লাড
বোনের মধ্যে যে ক্যালসিয়াম ডিপোজিশন আছে, বোনের ক্যালসিয়াম ডিপোজিশনটাকে নিয়ে আসবে কোথায়, সেখান থেকে বোনটাকে নষ্ট করে দিচ্ছে, মানে যে ক্যালসিয়াম ডিপোজিট আছে সেখান থেকে সেটাকে ভেঙে কোথায় নিয়ে আসবে, ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের লেভেলটাকে বাড়াচ্ছে, ব্লাডের মধ্যে ক্যালসিয়াম সোর্সটাকে বাড়াবে। তাহলে ক্যালসিয়াম একটা গুরুত্বপূর্ণ, আমরা কি জানি, রক্ত সঞ্চালনের জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ক্যালসিয়াম। ব্লাডের মধ্যে যদি অতিরিক্ত ক্যালসিয়ামটা বেড়ে যায় তখন কি হচ্ছে না, ক্যালসিয়াম একটা সবকিছুই বডির মধ্যে যে সমস্ত কিছু যে ইলেকট্রোলাইটস গুলো আছে সেগুলো হচ্ছে কি একটা নির্দিষ্ট মাত্রায় থাকলে সেটা ঠিকভাবে কাজ করতে পারবে, কিন্তু যদি অস্বাভাবিকভাবে সেটা বৃদ্ধি পায় বা সেটা যদি কমে যায়, দুটোই কিন্তু আমাদের বডির জন্য খারাপ। তাহলে এক্ষেত্রে কি দেখা যাবে, যদি প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে যদি প্যারাথরমোনটা বেশি রিলিজ হচ্ছে বা কম রিলিজ হচ্ছে, দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের এফেক্ট দেখা যাবে ক্যালসিয়ামের গাঢ়ত্বের উপর। যদি প্যারাথরমোন বেশি রিলিজ হয় তখন কি দেখা যাচ্ছে না, বোন থেকে ক্যালসিয়াম লেভেল, ক্যালসিয়ামটাকে মানে কি করে রিঅ্যাবজর্পশন টাকে করছে, মানে অ্যাবজর্পশন হতে দিচ্ছে না বোনের মধ্যে ক্যালসিয়ামটাকে, সেটাকে রিজর্পশন করে কোথায় করবে, ব্লাডের মধ্যে ক্যালসিয়ামটাকে বাড়াচ্ছে। অপরপক্ষে যদি প্যারাথরমোনটা কম সিক্রেশন হয় তখন কি করবে না, এই যে ব্লাড এর মধ্যে ক্যালসিয়াম লেভেলটা তখন কমে যাবে। তাহলে এটা কি করছে না, যে ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের যে গাঢ়ত্বর উপর কিন্তু একটা এফেক্ট ফেলছে প্যারাথাইরয়েড গ্রন্থির যে হরমোনটা। নেক্সট কি বলেছে, যে হরমোন গ্লুকোনিওজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস ঘটায়। তো মানে গ্লুকোনিওজেনেসিস কাকে বলা হচ্ছে, বিভিন্ন যেগুলো হচ্ছে নন কার্বোহাইড্রেট সোর্স। নন কার্বোহাইড্রেট সোর্স মানে কি, গ্লুকোজ নয় বা হেক্সোজ নয়, গ্লুকোজ মানে কি আমরা জানি হেক্সোজ সুগার, তাহলে সুগার নয়, এই সমস্ত যে সোর্স গুলো আছে সেখান থেকে নন কার্বোহাইড্রেট সোর্স। নন কার্বোহাইড্রেট সোর্স মানে সেটা কি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, অ্যামিনো অ্যাসিড হতে পারে, প্রোটিন হতে পারে, লিপিড হতে পারে, ফ্যাট হতে পারে, সেখান থেকে কি করবে, গ্লুকোজ তৈরি করছে। সেই যে প্রসেসটাকে বলা হচ্ছে কি গ্লুকোনিওজেনেসিস। তার মানে আমাদের বডিতে যখন হচ্ছে কিনা স্টারভেশন পিরিয়ড বলা হচ্ছে, বা প্রলং যদি কেউ দীর্ঘদিন ধরে খাবার না খায়, যখন আমাদের বডিতে কার্বোহাইড্রেটের ঘাটতি দেখা যাচ্ছে তখন কি করবে, যে বিভিন্ন নন কার্বোহাইড্রেট সোর্স, প্রোটিন, লিপিড, যত সমস্ত কিছু আছে সেইগুলোর থেকে কি করবে বডি গ্লুকোজের সোর্সটাকে, সেইগুলোর থেকে গ্লুকোজ তৈরি করবে। কারণ আমাদের বডির যে মেটাবলিজম বা নর্মাল ফাংশনিং এর জন্য গ্লুকোজ একটা গুরুত্বপূর্ণ দরকার, এনার্জি সোর্স হিসেবে কাজ করছে কি গ্লুকোজ। তাহলে যে কোনো কিছু পদার্থ থেকে, সেটা হতে পারে লিপিড, প্রোটিন, ফ্যাট, যে সমস্ত নন কার্বোহাইড্রেট সোর্স থেকে যখন গ্লুকোজ তৈরি হবে সেই প্রসেসটাকে বলা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। অপরপক্ষে গ্লাইকোজেনোলাইসিসটা কি হবে না, আমাদের বডিতে যেটা স্টোরেজ ফর্ম অফ গ্লুকোজ, মানে কি যখন আমাদের বডিতে ইনসুলিনটা ঠিক মতো কাজ করছে, ইনসুলিন বেশি থাকছে, তখন সেটা কি করছে, গ্লুকোজটাকে বডি ব্লাডের মধ্যে যে পরিমাণ বেশি পরিমাণে যদি গ্লুকোজ থাকছে সেটাকে কি করবে, যতটা বডিতে কাজে লাগছে তা বাদে যেটা থেকে যাচ্ছে সেটাকে কি করবে, স্টোরেজ ফর্মে লিভারের মধ্যে, বিভিন্ন অ্যাডিপোস টিস্যু মধ্যে বা মাসেলের মধ্যে সেটাকে স্টোর করছে। সেই স্টোরেজ গ্লুকোজ ফর্মটা হচ্ছে কি গ্লাইকোজেন। এরপর যখন আমাদের বডিতে গ্লুকোজটা এনার্জি সোর্স হিসেবে কাজে লাগাতে পারছে না, তখন কি করবে, গ্লাইকোজেনটাকে ভাঙছে, গ্লাইকোজেনকে ভেঙে তখন কি করবে, গ্লুকোজ তৈরি করছে, তখন সেটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। এই দুটো কাজই কে করছে, গ্লুকাগন হরমোনটা। এই গ্লুকাগন হরমোনটা আমরা কি দেখলাম, যে প্যানক্রিয়াটিক আলফা সেলস থেকে তৈরি হচ্ছিল, এবং এটা হচ্ছে এই দুটো এফেক্টই করে। নেক্সট কি বলেছে, যে অ্যাড্রিনাল কর্টেক্স উৎপন্ন করে। তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের অবস্থান আমরা কি জানি, কিডনির ওপরে থাকছে বা বৃক্কের ওপরে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের অবস্থান। অ্যাড্রিনাল গ্ল্যান্ডে যদি আমরা পার্ট করি, এরকম ভাবে যদি পার্ট করা হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ডের, একটা হচ্ছে কি ইনার মেডুলারি রিজন থাকছে, এটা ধরলাম মেডুলার রিজিয়ন, এটা হচ্ছে মেডুলার রিজিয়ন, আর তার বাইরের রিজিয়নটাকে বলা হচ্ছে কি কর্টেক্স। তাহলে এই পার্টটা এখানে হচ্ছে কিন্তু আবার তিনটে লেয়ার আছে। তাহলে এই যে রিজিয়নটা সেটাকে বলছি কি আমরা আউটার কর্টেক্স রিজিয়ন। তাহলে অ্যাড্রিনাল মেডুলা থেকে দুটো হরমোন আমাদেরকে মনে রাখতে হবে, একটা হচ্ছে অ্যাড্রিনালিন এবং একটা হচ্ছে নর অ্যাড্রিনালিন। এই দুটো হরমোন হচ্ছে অ্যাড্রিনালিন মেডুলা থেকে তৈরি হচ্ছে। এরপরে যে অ্যাড্রিনাল কর্টেক্স যেটা বলা হচ্ছে আউটার রিজিয়নটা, এটার আবার তিনটে পার্ট আছে। তাহলে সব থেকে ইনার রিজিয়নটা যদি আমরা বলি, সেটার নাম হয়ে যাচ্ছে কি জোনা রেটিকিউলারিস, জোনা রেটিকিউলারিস, রেটিকিউলারিস। সেম ভাবে মিডিল যে পার্টটাকে বলা হচ্ছে জোনা ফ্যাসিকুলাটা, এবং একদম যে বাইরের রিজিয়নটাকে কি বলা হচ্ছে জোনা গ্লোমেরুলোসা।
এইরকম হচ্ছে কি আমাদের যদি আমরা অ্যাড্রিনাল কর্টেক্স এর তিনটে পার্ট দেখি, তিনটে রিজিয়ন হচ্ছে, একটা সব থেকে ভেতরের দিক থেকে যদি দেখি সেটা হচ্ছে কি জোনা রেটিকুলারিস, জোনা ফ্যাসিকুলাটা এবং জোনা গ্লোমেরুলোসা। এই জোনা রেটিকুলারিস রিজিয়ন থেকে আমাদের যে বিভিন্ন সেক্স স্টেরয়েডস হরমোন গুলো কিন্তু তৈরি হচ্ছে। সেক্স স্টেরয়েডস, সেক্স স্টেরয়েডস এর মধ্যে কি চলে আসবে আমাদের অ্যান্ড্রোজেন, মেন যেটা একটা হরমোন হচ্ছে কি সেক্স স্টেরয়েডস এর মধ্যে অ্যান্ড্রোজেন হরমোনটা কিন্তু আমাদের এই জোনা রেটিকুলারিস রিজন থেকে তৈরি হচ্ছে। নেক্সট যেটা হচ্ছে জোনা ফ্যাসিকুলাটা, এই রিজন থেকে আমাদের গ্লুকোকর্টিকয়েডস হরমোন গুলো তৈরি হচ্ছে। গ্লুকোকর্টিকয়েডস এর মধ্যে হচ্ছে কি ইম্পর্টেন্ট গ্লুকোকর্টিকয়েডস আমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে কর্টিসল। এবং জোনা গ্লোমেরুলোসা রিজন থেকে তৈরি হচ্ছে মিনারেলো কর্টিকয়েডস। মিনারেলো কর্টিকয়েডস, দ্য মিনারেলো কর্টিকয়েডস এর একটা উদাহরণ হচ্ছে কি অ্যালডোস্টেরন। তাহলে এখানে কি বলেছে যে অ্যাড্রিনাল কর্টেক্স উৎপন্ন করে, তাহলে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কি কি তৈরি হচ্ছে আমরা দেখলাম। যদি জোনা রেটিকুলারিস রিজন থেকে বলি সেক্স স্টেরয়েডস তৈরি হচ্ছে, এর মধ্যে আমাদের মনে রাখতে হবে কি অ্যান্ড্রোজেন। জোনা রেটিকুলারিস থেকে গ্লুকোকর্টিকয়েডস, গ্লুকোকর্টিকয়েডস এর মধ্যে হচ্ছে বিভিন্ন যে কর্টিসল হরমোন গুলো, কর্টিকোস্টেরয়েডস, সেই কর্টিসল এবং মিনারেলোকর্টিকয়েডস এর মধ্যে হচ্ছে অ্যালডোস্টেরন। তাহলে যেহেতু অ্যাড্রিনাল কর্টেক্স থেকে বলেছে, এখানে অপশন গুলোর মধ্যে কোনটা হয়ে যাবে অ্যালডোস্টেরন, মানে অ্যালডোস্টেরন কি একটা মিনারেলোকর্টিকয়েডস এর উদাহরণ। তাহলে এই ভাগগুলো মনে রাখতে হবে কোন রিজিয়ন থেকে কোনটা তৈরি হচ্ছে। নেক্সট কি বলেছে একটি মিনারেলোকর্টিকয়েডস উদাহরণ, তাহলে মিনারেলোকর্টিকয়েডস আমরা দেখলাম কি সেটা হচ্ছে অ্যালডোস্টেরন। তাহলে অ্যালডোস্টেরনের ফাংশনটা আমরা এখানে একটু জেনে নিই। অ্যালডোস্টেরন হরমোনটা যেগুলো হচ্ছে মেনলি আমাদের যে মিনারেলোকর্টিকয়েডস যে হরমোন গুলো বললাম, সেগুলো আমাদের বডিতে কি করছে, ওয়াটার এবং ইলেকট্রোলাইটস এগুলোকে ব্যালেন্স করছে। বডিতে ইলেকট্রোলাইটস হিসেবে কি আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বিভিন্ন ক্লোরাইড আয়ন গুলো আছে। এই সমস্ত ওয়াটার এবং যে ইলেকট্রোলাইটস আছে তাদের ব্যালেন্স করতে সাহায্য করছে মিনারেলোকর্টিকয়েডস। গ্লুকোকর্টিকয়েডস বা যেগুলো হচ্ছে আমাদের কর্টিসল হরমোনস গুলো, এটার অনেকগুলো ফাংশন আছে আমাদের বডিতে, বিভিন্ন আরবিসি প্রোডাকশন ওগুলো যেমন হেল্প করে, সেরকম ভাবে এটা আমাদের যে স্টেরয়েডস হরমোন মানে কি কর্টিসল, বিভিন্ন যে হরমোন গুলো আছে স্টেরয়েডস হরমোনের কাজ কি হচ্ছে, ইমিউনো সাপ্রেশনের কাজ করছে। বডিতে যে কোনো ইমিউনো রেসপন্স যখন তৈরি হচ্ছে বিভিন্ন ডিজিজ কন্ডিশনের ক্ষেত্রে, ইমিউনো সাপ্রেশনেও কিন্তু কর্টিসলের একটা ভূমিকা আছে। তাছাড়া জোনা রেটিকুলার যেটা হচ্ছে সেক্স স্টেরয়েডস হরমোন, যেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রোজেন, বিভিন্ন আমাদের যে গৌণ যৌন বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর প্রকাশে হেল্প করে। তাহলে অ্যালডোস্টেরনের কাজ দেখলাম আমরা কি, যে এটা মিনারেলোকর্টিকয়েডের উদাহরণ, মানে এটা সোডিয়াম এবং ওয়াটারের ব্যালেন্স করবে বডিতে। সোডিয়াম এবং ওয়াটার কিভাবে ব্যালেন্স করবে আমরা জানি, রেনাল টিউবিউলস এর মধ্যে, মানে লুপ অফ হেনলি, হেনলির লুপ এবং হচ্ছে কি ডিসিটি ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, দূরবর্তী সংবর্ত নালিকা এবং লুপ অফ হেনলি, হেনলির লুপে কি করবে, সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করে আমাদের বডিতে এই যে ইলেকট্রোলাইটস গুলোর ব্যালেন্সে সাহায্য করছে একটা গুরুত্বপূর্ণ হরমোন, যেটা হচ্ছে অ্যালডোস্টেরন। নেক্সট কি বলেছে যে একজন স্ত্রী লোকের দেহে যে যখন পুরুষের বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন এটি সম্ভবত কারণ কি। তাহলে আমরা দেখলাম কি যে আমাদের বডিতে যে গৌণ যৌন বৈশিষ্ট্য বা সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স এগুলোর যে প্রকাশ পাওয়ার জন্য যে বিভিন্ন হরমোনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি অ্যান্ড্রোজেন হরমোন, যেটা অ্যাড্রিনাল কর্টেক্স থেকে তৈরি হচ্ছিল। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যদি আমাদের অ্যান্ড্রোজেনের অতিক্ষরণ হয় সেক্ষেত্রে কিন্তু মহিলাদের ক্ষেত্রে এই ধরনের পুরুষালী বৈশিষ্ট্য কিন্তু প্রকাশ পেতে পারে। অপশন এ কারেক্ট হবে এখানে। নেক্সট কি বলেছে যে হরমোন যা রক্তচাপকে বাড়ায়, রক্তচাপকে বা ব্লাড প্রেসারকে আমাদের বাড়াচ্ছে কখন, বিভিন্ন যে এমার্জেন্সি কন্ডিশনে, যখন আমাদের বডিতে হাইপোভলিমিয়া তৈরি হচ্ছে বা রক্তচাপ কমে যাচ্ছে, সেই সমস্ত কন্ডিশনে আমাদের যেটাকে বলা হচ্ছে ইমার্জেন্সি কন্ডিশন। তাহলে এমার্জেন্সি হরমোন হিসেবে কে কাজ করছে, অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন। এই দুটো হরমোনকে কি বলা হচ্ছে, ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্স তৈরি করছে এই অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন, এই দুটো হরমোন। তাহলে এই হরমোন গুলো কি করছে না, যে আমাদের ব্লাড প্রেসারকে বাড়াতে সাহায্য করছে। ক্যাটেকোলামাইন্স মেনলি আমাদের মনে রাখতে হবে, ক্যাটেকোলামাইন্স এর মধ্যে দুটো হচ্ছে কি অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন। এই হরমোন গুলো আমাদের বডিতে প্রেসারটাকে বা রক্তচাপটাকে বাড়াতে সাহায্য করছে। তাই এইগুলো, এই দুটো হরমোনকে আরেকটা নাম বলা হচ্ছে যেগুলোকে বলা হয় কি আপদকালীন হরমোন। নেক্সট কি বলেছে যে কোনটি মানুষের প্লাজেন্টা মিশ্রিত হয় না। তার মানে কি আমাদের, আমরা জানি যখন একটা ভ্রূণ বেড়ে উঠছে তখন কি হচ্ছে, তার মধ্যে যে মায়ের সাথে যে তার ভ্রূণটার যে কানেকশন তৈরি হচ্ছে প্লাজেন্টার সাথে, সেটা
কি হচ্ছে, এই প্লাজেন্টাটাই হচ্ছে যে ভ্রূণটার মধ্যে বিভিন্ন নিউট্রিশন, অক্সিজেন, যে ব্লাড, সমস্ত কিছু হচ্ছে প্লাজেন্টা থেকে সাপ্লাই হচ্ছে। অপরপক্ষে ভ্রূণটার থেকে বিভিন্ন এক্সক্রিউটরি প্রোডাক্ট, মেটাবলিজমের জন্য যে এক্সক্রিউটরি প্রোডাক্ট হচ্ছে সেগুলোকে এক্সক্রিউট করতে সাহায্য করছে হরমোনটা। তাহলে এই যে প্লাজেন্টা থেকে কিন্তু সেই টাইমে যখন হচ্ছে আমাদের গর্ভাবস্থায় প্লাজেন্টা থেকে কিন্তু কিছু হরমোন নিঃসৃত হয়। এর মধ্যে কয়েকটা হরমোন হচ্ছে কি, যেটা হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন বা এটাকেই বলা হচ্ছে এইচসিজি, তাছাড়াও হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং আরেকটা হচ্ছে হিউম্যান প্লাজেন্টাল ল্যাক্টোজেন বা এইচপিএল। এই চারটে হরমোন কিন্তু প্লাজেন্টা থেকে নিঃসৃত হয়। তাহলে এইচপিএল মনে রাখতে হবে কি, হিউম্যান প্লাজেন্টাল ল্যাক্টোজেন। কিন্তু এই প্রোল্যাকটিন হরমোনটা হচ্ছে কি আমাদের অগ্র পিটুইটারি থেকে তৈরি হচ্ছে, এটা কখনোই প্লাজেন্টা নিঃসৃত নয়। তাহলে অপশন ডিটা কারেক্ট হচ্ছে এখানে। নেক্সট কি বলেছে যে গ্যাস্ট্রিন হরমোনটা খরিত হয়। তো গ্যাস্ট্রিন হরমোন একটা গুরুত্বপূর্ণ, যেটা আমাদের কোথার থেকে তৈরি হচ্ছে, জিআই ট্র্যাক্টের মধ্যে, মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে। জিআই ট্র্যাক্টের মধ্যে কোথায় হবে, পাকস্থলীর মধ্যে বা স্টমাকের মধ্যে। এই গ্যাস্ট্রিন হরমোনটা স্টমাকের মধ্যে যে বিভিন্ন সেল আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে জি সেল। এই জি সেল থেকে গ্যাস্ট্রিন হরমোনটা তৈরি হয় বা ক্ষরণ হচ্ছে। এবং এর কাজটা কি, গ্যাস্ট্রিন হরমোনের কাজটা হয়ে যাচ্ছে আমাদের যে এইচসিএল এবং পেপসিনোজেনকে সিক্রেশন করতে সাহায্য করছে, এইচসিএল অ্যান্ড পেপসিনোজেন। আমরা জানি কি এইচসিএল কোথা থেকে তৈরি হচ্ছে, যে গ্যাস্ট্রিক বিভিন্ন সেলগুলো আছে তার মধ্যে অক্সিনটিক সেল বা প্যারাইটাল সেল থেকে এইচসিএল তৈরি হচ্ছে। এবং পেপসিনোজেনটা কোথা হচ্ছে, চিপ সেল। এই যে সেলগুলোর থেকে এইচসিএল এবং পেপসিনোজেনকে ক্ষরণ করতে যে হরমোনটা স্টিমুলেট করছে সেটাই হচ্ছে কি গ্যাস্ট্রিন হরমোন। তাহলে এটা কোথা থেকে তৈরি হয় সেটা মনে রাখতে হবে, যে পাকস্থলীর মধ্যে কিছু নিউরো এন্ডোক্রাইন সেল আছে যেগুলোর নাম হচ্ছে জি সেল, যেই সেলগুলো হরমোন তৈরি করছে। নেক্সট কি বলেছে, বৃদ্ধি পোষক হরমোন বা গ্রোথ হরমোনের স্বল্প ক্ষরণে কি ঘটে। তাহলে গ্রোথ হরমোন আমরা কি দেখলাম, পিটুইটারি গ্ল্যান্ড থেকে তৈরি হচ্ছে। কিন্তু এই গ্রোথ হরমোন যদি আমাদের ক্ষেত্রে একদম ইনফেন্ট চিলড্রেনদের মধ্যে যদি গ্রোথ হরমোনের স্বল্প ক্ষরণ হয়, তাদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, বামনত্ব বা ডোয়ারফিজম বলা হয় এটাকে। তো অপরপক্ষে যদি এটা স্বল্পকরণের জায়গায় অতিক্ষরণ হয়, সেক্ষেত্রে সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে কি জাইগান্টিজম। তাহলে সেটা যদি বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, তখন যদি ইনক্রিজ সিক্রেশন হয় গ্রোথ হরমোন, সেক্ষেত্রে সেটাকে বলছি আমরা জাইগান্টিজম। কিন্তু যদি অ্যাডাল্টদের ক্ষেত্রে, অ্যাডাল্ট মানুষদের ক্ষেত্রে যদি আমরা হঠাৎ করে দেখি গ্রোথ হরমোনের বেশি সিক্রেশনের জন্য যে কন্ডিশনটা তৈরি হয় তাকে বলা হচ্ছে অ্যাক্রোমেগালি। তাহলে এটা কাদের ক্ষেত্রে দেখা যাবে, অ্যাডাল্টদের ক্ষেত্রে। নেক্সট বাকি এই ক্রেটিনিজম, মিক্সিডেমা, এগুলো হচ্ছে কিন্তু আমাদের যে থাইরয়েড হরমোন যদি কম সিক্রেশন হয়, থাইরয়েডের কম সিক্রেশনের জন্য কিন্তু ক্রেটিনিজম, মিক্সিডিমা এই দুটোই দেখা যায়। ক্রেটিনিজমটা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি গর্ভাবস্থায় থাইরয়েড, যে গর্ভাবস্থায় যদি মায়েদের ক্ষেত্রে থাইরয়েড হরমোনটা কম সিক্রেশন হয়, সেক্ষেত্রে বাচ্চার মধ্যে কিন্তু বিভিন্ন যে থাইরয়েড হরমোনের কম সক্রিয়তার জন্য বিভিন্ন কন্ডিশন দেখা যায়, মেন্টাল রিটার্ডেশন, তাছাড়াও যেটাকে বলা হচ্ছে ডিপ মিউটিজম বা হচ্ছে কি মেন্টাল রিটার্ডেশন, কম আইকিউ পাওয়ারটা অনেক কম হবে, এই সমস্ত গুলো দেখা যাচ্ছে ক্রেটিনিজমের ক্ষেত্রে। এবং অ্যাডাল্ট লোকেদের ক্ষেত্রে যদি থাইরয়েডের কম সক্রিয়তা দেখা যায়, যেটাকে বলা হচ্ছে হাইপোথাইরয়েডিজমের জন্য কিন্তু আমাদের মিক্সিডিমা দেখা যায়। নেক্সট কি বলেছে, যে হাইপোথাইরয়েডিজমের ফলে ঘটে। তাহলে হাইপোথাইরয়েডিজমের ফলে বা থাইরয়েড হরমোন মানে T3 T4, এই T3 T4 এ যদি কম সক্রিয়তা দেখা যায়, ক্রেটিনিজম একটা বললাম আমরা, ক্রেটিনিজমটা কখন হচ্ছে, যখন গর্ভাবস্থায় যদি মহিলাদের ক্ষেত্রে যদি থাইরয়েড হরমোনের কম সক্রিয়তা থাকে, তখন যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে তার মধ্যেও কিন্তু বিভিন্ন এই যে থাইরয়েড হরমোনের কম সক্রিয়তার জন্য যে ডিজিজ কন্ডিশন গুলো দেখা যাচ্ছে, মেন্টাল রিটার্ডেশন দেখা যাবে, গ্রোথটা ঠিক মতো হবে না, তাছাড়া হচ্ছে বিভিন্ন যে আইকিউ পাওয়ার তার কম হবে, সে হচ্ছে কিন্তু কানে কম শুনতে পারে, ডিপ মিউটিজম যেটাকে বলা হচ্ছে, এই সমস্ত গুলো। আর যদি অ্যাডাল্টদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম হয়, তাহলে সেই কন্ডিশনটাকে বলছি আমরা মিক্সিডিমা। এতক্ষণ যে কোশ্চেন গুলো আমরা ডিসকাস করলাম, আশা করছি এগুলো তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হচ্ছে। তাই যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে নেক্সট আমরা কোশ্চেনটা দেখে নিই। নেক্সট কোশ্চেনে কি বলেছে, যে এক্সোপথ্যালমিক গয়টার হওয়ার কারণ। এক্সোপথ্যালমিক গয়টার এর মেন কারণ হচ্ছে কি, থাইরয়েড হরমোন বা থাইরক্সিনের যদি অতিক্ষরণ হয়, T4 লেভেলটা যদি আমাদের বডিতে বেড়ে যায়, তখন হচ্ছে কি হাইপারথাইরয়েডিজমের জন্য এই এক্সোপথ্যালমিক গয়টার দেখা যাচ্ছে। তার মানে কি থাইরয়েড গ্ল্যান্ডটা ইনফ্লামেশন হচ্ছে এবং বেশি সিক্রেশন হচ্ছে যদি থাইরয়েড হরমোন গুলো, সেক্ষেত্রে যে এক্সোপথ্যালমিক গয়টারের ক্ষেত্রে কি দেখা যাবে, আই বা আই বল বা আমাদের কি দেখা যাচ্ছে, যে চোখ
টা অনেকটা বাইরের দিকে বেরিয়ে আসছে। এই কন্ডিশনটার সাথে হচ্ছে কিনা যে এই এক্সোথ্যালমিক গয়টারেরই আরেকটা নাম হচ্ছে কি গ্রেভস ডিজিজ বলা হয়। তাহলে এটারই আরেকটা নাম হচ্ছে গ্রেভস ডিজিজ। তাহলে এই ক্ষেত্রে কি দেখা যাবে যে বিভিন্ন আমাদের হাইপারথাইরয়েডিজমের ফলে ওয়েট লস হবে। এছাড়াও বিভিন্ন যে থাইরয়েডের জন্য আমরা যে যদি থাইরয়েড বেশি হয় মানে কি থাইরয়েড হরমোন আমাদের বিএমআরটাকে বাড়াতে সাহায্য করছে। তাহলে বডিতে হচ্ছে কি মেটাবলিজমটা অনেক বেশি হবে যদি থাইরয়েড হরমোন বেশি সিক্রেশন হয়। তার সাথে এক্সোথ্যালমিক গয়টারের মেন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি আইবলটা সামনের দিকে অনেকটা বেরিয়ে আসবে। নেক্সট কি বলেছে যে কোন হরমোনের অভাবে রক্ত মোক্ষণকাল অধিক হয় এবং রক্ত তঞ্চনকাল বিলম্বিত হয়। তাহলে আমরা কি দেখলাম যে প্যারাথরমোন, এই প্যারাথরমোন হরমোনটা আমাদের বডিতে যে ক্যালসিয়াম লেভেলটাকে ব্লাডের মধ্যে ক্যালসিয়াম লেভেলটাকে বাড়াতে সাহায্য করছে। আর ক্যালসিয়াম যেটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, ফ্যাক্টর 4 বলা হচ্ছে। এই ফ্যাক্টর 4টা আমাদের রক্ত তঞ্চনের যে 13টা ফ্যাক্টর আছে তার মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এই ক্যালসিয়াম আয়নটা যদি আমাদের বডির মধ্যে বা ব্লাডের মধ্যে যদি ক্যালসিয়ামের কম থাকে সেক্ষেত্রে কি দেখা যাবে যে ব্লাড ক্লটিং তাড়াতাড়ি হবে না, রক্ততঞ্চন কালটা অনেকটা বিলম্বিত হচ্ছে এবং বেশিক্ষণ ধরে যদি কোনো জায়গায় কেটে যায় রক্তপাত বেশি হবে। তাহলে এইটা কোন হরমোনের অভাবে দেখা যাচ্ছে? প্যারাথরমোনের জন্য। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই কি বলেছে যে অ্যাডিসনের ডিজিজ কোন হরমোনের কম ক্ষরণের ফলে হয়। অ্যাডিসনস ডিজিজ হচ্ছে কি অ্যাড্রিনাল যে অ্যাড্রিনাল যে হরমোনস গুলো আছে কর্টিকয়েডস হরমোন গুলো মানে কি অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে সমস্ত হরমোন গুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমরা বলছি কর্টিকয়েডস হরমোন। সেটা হতে পারে মিনারেলো কর্টিকয়েড, সেটা হতে পারে সেক্স স্টেরয়েডস বা হতে পারে কি গ্লুকোকর্টিকয়েডস। এই সমস্ত হরমোন গুলো যেগুলো আমাদের অ্যাড্রিনাল কর্টেক্স থেকে তৈরি হচ্ছে, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে সমস্ত হরমোন গুলো তৈরি হচ্ছে তাদের যদি কম ক্ষরণ হয় সেই কন্ডিশনটাকে, সেই ডিজিজ কন্ডিশনটাকে বলা হচ্ছে অ্যাডিসনস ডিজিজ। নেক্সট কি বলেছে গ্রেভস ডিজিজ হওয়ার কারণ হলো যে গ্রেভস ডিজিজের আরেকটা আমরা নাম দেখলাম আগে কি এক্সোপথ্যালমিক গয়টার, এটা হচ্ছে কি গ্রেভস ডিজিজ। তার মানে কি সেটা হচ্ছে থাইরয়েডের অতি সক্রিয়তার জন্য বা হাইপারথাইরয়েডিজমের জন্য দেখা যাচ্ছে গ্রেভস ডিজিজ। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে কোনটা থাইরয়েডের অতি সক্রিয়তার জন্য, কোনটা হচ্ছে থাইরয়েডের কম সক্রিয়তার জন্য। এখান থেকে কিন্তু এমসিকিউ গুলো আসে ঘুরিয়ে ফিরিয়ে। তাহলে থাইরয়েডের স্বল্প সক্রিয়তার জন্য আমরা আগে জেনে নিয়েছি কি কি ক্রেটিনিজম এবং মিক্সিডিমা। আর যদি অতি সক্রিয়তা হয় তাহলে এক্ষেত্রে কি মনে রাখতে হবে, আরেকটা জিনিস ভুলিয়ে যায় এখানে বেশি, থাইরয়েডের স্বল্প সক্রিয়তার জন্য বা হাইপোথাইরয়েডিজমের জন্য দেখা যাচ্ছে কি সিম্পল গয়টার, যেটাকে আমরা বলছি সিম্পল গয়টার। এবং থাইরয়েডের যদি অতি সক্রিয়তা হয় সেক্ষেত্রে কি দেখা যাবে এক্সোপথ্যালমিক গয়টার। গয়টার কিন্তু দুটো কন্ডিশনে দেখা যেতে পারে, সেটা হাইপারথাইরয়েডিজমের জন্য এবং হাইপোথাইরয়েডিজম দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের গয়টার দেখা যায়। তাহলে টাইপস গুলো আলাদা আলাদা। যদি অতি সক্রিয়তা দেখা যায় তাহলে সেই কন্ডিশনটাকে বলছি আমরা কি এক্সোপথ্যালমিক গয়টার। নেক্সট কি বলেছে যে একটি প্রাণী হরমোন যাকে বার্থ হরমোন বলা হচ্ছে। যে বার্থ হরমোন হিসেবে কোন হরমোনটাকে বলা হচ্ছে অক্সিটোসিন, যেটা আমাদের পশ্চাৎ পিটুইটারি থেকে রিলিজ হচ্ছিল। এই অক্সিটোসিন হরমোনটা গর্ভাবস্থার শেষে যখন আমাদের যে চাইল্ড ডেলিভারি হবে সেই টাইমে ইউটেরাইন কন্ট্রাকশন, ইউটেরাসের যে মাসেল গুলো আছে সেই মাসেল গুলোকে কি করবে কন্ট্রাক্ট করে চাইল্ড বার্থে হেল্প করছে, তাই এটাকে বলা হচ্ছে কি বার্থ হরমোন বলা হয়। এছাড়াও আরেকটা ফাংশন দেখলাম কি অক্সিটোসিন হরমোনটা চাইল্ড বার্থের পরে আমাদের যে মেমারি গ্ল্যান্ড থেকে মিল্ক সিক্রেশনেও কিন্তু হেল্প করে। নেক্সট কি বলেছে যে কোন হরমোন মানুষের স্লিপ ওয়েল সাইকেলকে নিয়ন্ত্রণ করে। তাহলে স্লিপ ওয়েক সাইকেল মানে কি একটা দিনের নির্দিষ্ট টাইমে আমরা ঘুমাচ্ছি আবার নির্দিষ্ট টাইমে আমরা কি করছি না কাজকর্ম করছি। তাহলে এই যে সাইকেল একটা বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে আরেকটা নাম হচ্ছে কি সার্কাডিয়াম রিদিম বলা হয়, সার্কাডিয়ান রিদিম বলা হয়। তো এই সার্কাডিয়ান রিদিম বা স্লিপ ওয়েক সাইকেল আমাদের যে বায়োলজিক্যাল একটা মেকানিজম আছে যার মাধ্যমে যে স্লিপ এবং ওয়েক এই পিরিয়ডটা কন্ট্রোল হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি সার্কাডিয়ান রিদিম। এই সার্কাডিয়ান রিদিমটাকে যে হরমোনটা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটাকে কন্ট্রোল করার জন্য পুরো প্রসেসটা, সেটা হচ্ছে কি মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা সিক্রেটস হচ্ছে কোথা থেকে, পিনিয়াল বডি বা পিনিয়াল গ্ল্যান্ডস থেকে। এটাও মনে রাখতে হবে পিনিয়াল গ্ল্যান্ড থেকে একটাই মাত্র যে হরমোনটা ক্ষরণ হচ্ছে সেটা হচ্ছে কি মেলাটোনিন হরমোন। তাহলে এই হরমোনটা কিন্তু আমাদের যে বায়োলজিক্যাল স্লিপ সাইকেল বা স্লিপ ওয়েক সাইকেল এটাকে কিন্তু কন্ট্রোল করে। নেক্সট কি বলেছে যে এরিথ্রোপয়েটিন এই হরমোনটা কোথা থেকে নিঃসৃত হয়। এই এরিথ্রোপয়েটিন নামটার মধ্যে আছে কি এরিথ্রোপোয়েসিসে হেল্প করছে মানে কি আরবিসি প্রোডাকশনে হেল্প করে।
এই যে হরমোনটা এরিথ্রোপয়েটিন হরমোনটা কি হচ্ছে কিডনি সেল থেকে বা বৃক্কের যে আমাদের জাস্টা গ্লোমেরুলার সেলস আছে সেগুলোকে বলা হচ্ছে জেজি সেল, এই জেজি সেল থেকে এরিথ্রোপয়েটিন হরমোনটা রিলিজ হচ্ছে এবং এটা কি করবেন হচ্ছে আমাদের বোন ম্যারো থেকে আমরা কি জানি আরবিসি তৈরি হয়, বিভিন্ন যে ব্লাড সেল গুলো আছে আরবিসি ডাব্লিউবিসি প্লেটলেট সবকিছু হচ্ছে কি বোন ম্যারো থেকে প্রোডাকশন হচ্ছে। তো সেই আরবিসি প্রোডাকশনকে স্টিমুলেট করবে কে এরিথ্রোপয়েটিন হরমোনটা। তাহলে এটা কোথা থেকে রিলিজ হয় মনে রাখতে হবে কি জেজি সেল থেকে। নেক্সট কি বলেছে যে এদের মধ্যে কোনটি সঠিক নয়, তাহলে এই সমস্ত যে কোশ্চেন গুলো থাকবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রত্যেকটা অপশন কিন্তু ভালোভাবে আগে পড়ে নিতে হবে। তাহলে এখানে কি বলেছে যে এলএইচ হরমোনটা সেটা ডিম্বাশয়ের ডিম্ব নিঃসরণ প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করে, এটা ঠিক আছে কারণ কি এলএইচ হরমোন বা লিউটিনাইজিং হরমোনটা আমরা জানি কি যদি আমরা টোটাল মেনস্ট্রুয়াল সাইকেল দেখি 24 ডেজের, তাহলে ওভুলেশন ডে যেটাকে বলা হচ্ছে 14 ডেটে মিড অফ সাইকেলে একটা টোটাল যে মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে মিডিল অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেলে 14 ডেটে আমাদের কি হচ্ছে গ্রাফিয়ান ফলিকল রাপচার করে যে সেকেন্ডারি উসাইড রিলিজ হচ্ছে, সেখানে একটা গুরুত্বপূর্ণ যে হরমোনটার ভূমিকা আছে সেটা কি হচ্ছে লিউটিনাইজিং হরমোন। এই যে প্রসেসটাকে বলা হচ্ছে যেখানে এলএইচ হরমোনটা বেড়ে যাচ্ছে এই 14 ডেতে, যখন ওভুলেশন পিরিয়ডে কি হয় এলএইচ হরমোনটা আমাদের অনেকটা বেশি পরিমাণে বেড়ে যায়। তাহলে যদি আমরা এরকম দেখি আস্তে আস্তে এলএইচ হরমোনটা বাড়তে বাড়তে মিড অফ দ্য সাইকেলে এলএইচ এর পরিমাণটা অনেকটা বেড়ে যায়, এই যে কন্ডিশনটাকে বলা হচ্ছে কি এলএইচ সার্জ। তাহলে এই অপশনটা কারেক্ট আছে। নেক্সট কি বলেছে যে ফলিকুলার দশায় এলএইচ এবং এফএসএইচ এর পরিমাণ হ্রাস পায়, এটাই ভুল আছে, তার মানে এই অপশনটা আমাদের কারেক্ট হবে। কারণ কি ফলিকুলার দশা মানে কি মেনস্ট্রুয়াল ব্লিডিং পিরিয়ড হয়ে গেল তারপরে হচ্ছে ফলিকুলার দশা, যেখানে হচ্ছে কি আমরা যদি টোটাল মেনস্ট্রুয়াল সাইকেল দেখি ফলিকুলার ফেজে কি হবে যে প্রথমে আমরা কি জানি প্রাইমারি ফলিকল গুলো আছে, সেই প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল আস্তে আস্তে টার্সিয়ারি ফলিকল এবং গ্রাফিয়ান ফলিকলে পরিণত হতে হবে ওভুলেশনের আগে পর্যন্ত। তাহলে ওই যে পিরিয়ডটাকে আমরা বলছি ফলিকুলার দশা, এই ফলিকুলার দশাতে এলএইচ এবং এফএসএইচ এর দুটোর পরিমাণটাই কি হচ্ছে আস্তে আস্তে এরকম ভাবে যদি আমরা গ্রাফটা দেখি এলএইচ এফএসএইচ দুটোই কিন্তু এইভাবে বাড়তে থাকে। এরকম যদি আমরা যদি এই যে মেনস্ট্রুয়াল সাইকেলে যে বিভিন্ন হরমোন গুলো আছে তাদের গ্রাফটা দেখি তাহলে এরকম দেখবো হচ্ছে কি ফলিকুলার ফেজে যেখানে আমাদের যে প্রাইমারি ফলিকল থেকে আস্তে আস্তে কি করবে গ্রাফিয়ান ফলিকলে পরিণত হচ্ছে, সেই পিরিয়ডে কি হবে এই দুটো হরমোনের পরিমাণটাই কিন্তু বাড়তে থাকবে, এখানে বলেছে হ্রাস পায়, তার মানে এই অপশনটাই ভুল আছে। বাকি অপশনগুলো আমরা দেখে নিই তাহলে যে এলএইচ লেডিক কোষ থেকে অ্যান্ড্রোজেনের নিঃসরণকে ত্বরান্বিত করে, এটাও ঠিক আছে। এলএইচ এর অপর একটা নাম হয়ে যাচ্ছে কি আইসিএসএইচ বা ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এই ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোনটা কি করে না যে আমাদের শুক্রাশয়ের মধ্যে লেডিক কোষগুলো আছে বা আন্তঃ কোষ যেগুলোকে বলা হচ্ছে লেডিকের কোষ, সেখান থেকে কি করবে অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন হরমোন সিক্রেশনটাকে কিন্তু স্টিমুলেট করে। তাহলে এই অপশনটাও ঠিক আছে। এফএসএইচ সাটলি কোষকে উদ্দীপিত করে স্পার্মিওজেনেসিসে সহায়তা করে, এটাও ঠিক আছে। কারণ কি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যদি আমরা পুরুষদের ক্ষেত্রে দেখি যে শুক্রাশয়ের মধ্যে সেমিনিফেরাস টিউবুলের মধ্যে কি হচ্ছে আমাদের স্পার্ম প্রোডাকশন হচ্ছে, সেখানে যে স্পার্মাটোজেনেসিস স্পার্মাটোগোনিয়া সেলগুলো আছে তার সাথে আরেকটা টাইপের সেল হচ্ছে যেগুলো হচ্ছে কি সাটলি কোষ। তাহলে যেগুলো হচ্ছে আমাদের স্পার্মাটোগোনিয়া সেল থেকে কি হবে স্পার্ম তৈরি হচ্ছে এবং সাটলি কোষগুলো সেটাকে এই যে প্রসেসটাকে স্পার্মের ম্যাচুরেশন প্রসেসটাকে কন্ট্রোল করছে, কারণ কি সাটলি কোষগুলো বিভিন্ন যে নিউট্রিয়েন্ট প্রোভাইড করছে স্পার্ম সেলগুলোকে দিয়ে সেটাকে ম্যাচুরেশনে হেল্প করে, এই প্রসেসটাকে বলা হচ্ছে স্পার্মিওজেনেসিস। তাহলে এই অপশনটাও কিন্তু ঠিক আছে, এফএসএইচ হরমোন কিন্তু সাটলি কোষের উপর কাজ করে। নেক্সট কি বলেছে যে অ্যামিনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান থেকে সংশ্লেষিত হয়, তাহলে ট্রিপ্টোফ্যান একটা আমাদের এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের মধ্যে পড়ছে। এই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান থেকে যে হরমোনটা কিছু হরমোন তৈরি হচ্ছে, কিছু নিউরো ট্রান্সমিটার তৈরি হচ্ছে এবং কিছু ভিটামিন সংশ্লেষ করে। এই ট্রিপ্টোফ্যান থেকে মেন যেটা তৈরি হয় আমাদের কি সেরোটোনিন, এই সেরোটোনিনটা কি হচ্ছে একটা নিউরো ট্রান্সমিটারের উদাহরণ। নিউরো ট্রান্সমিটার মানে সেটা কি করছে আমাদের যে নিউরাল সিগন্যালটা সিএনএস থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেন এবং স্পাইনাল কর্ড থেকে যে আমাদের নিউরাল সিগন্যালটাকে কি করবে পেরিফেরাল যেটা হচ্ছে আমাদের যে টার্গেট অর্গানে যে কাজ করবে সেখানে এই যে নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করছে। নিউরো ট্রান্সমিটার সেরোটোনিনের উদাহরণ। এছাড়াও যে ট্রিপ্টোফ্যান থেকে আমাদের মেলাটোনিন হরমোন তৈরি হচ্ছে, এই মেলাটোনিনটা কি একটা হরমোন। তাছাড়াও আরেকটা জিনিস মনে রাখতে হবে কি ভিটামিন বি3, ভিটামিন বি3 প্রোডাকশনেও কিন্তু এই ট্রিপ্টোফ্যান হরমোন থেকে ট্রিপ্টোফ্যান অ্যামিনো অ্যাসিড থেকে কিন্তু ভিটামিন বি3 সংশ্লেষিত হয়।
নেক্সট কোশ্চেন কি বলেছে যে কোন হরমোনটি অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভ। তাহলে আমরা প্রথমে আগে একটা কোশ্চেনে দেখেছিলাম যে টাইপস গুলো হরমোনের কি কি টাইপস। তাহলে হরমোনের যে বিভিন্ন যে টাইপস গুলো আছে তার মধ্যে আমরা কি দেখলাম যে একটা টাইপস ছিল অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভ। সেই অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভস এর উদাহরণ কি ছিল? ক্যাটেকোলামাইন্স, মানে হচ্ছে এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন। তাহলে অপশন সি কারেক্ট হচ্ছে। এছাড়া এখানে আরেকটা জিনিস বলে দিই, যেটা হরমোন, এগুলো আমরা দেখলাম যে বিভিন্ন প্রকৃতির হরমোন আছে, পেপটাইড ধর্মী আছে, কিছু অ্যামিনো অ্যাসিড ধর্মী। এরপরে হরমোনগুলো কিভাবে যে আমাদের বডিতে কাজ করছে, একটা নির্দিষ্ট যে ধরলাম এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো সিক্রেশন হচ্ছে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে যখনই হরমোনগুলো সিক্রেশন হবে সেটা নির্দিষ্ট জায়গায় যাবে। যদি গোনাডোট্রপিন হরমোন হয় সেটা কোথায় যেয়ে কাজ করবে? আমাদের ডিম্বাশয় বা শুক্রাশয়ে গিয়ে কাজ করছে। ফলিকুলার স্টিমুলেটিং হরমোন বা সেটা এলএইচ হোক। তাহলে ধরলাম পিটুইটারি গ্ল্যান্ড থেকে এফএসএইচ তৈরি হয়েছে, এফএসএইচ কোথায় যেয়ে কাজ করবে? হয় ওভারি বা হচ্ছে কি টেস্টিসের উপর যে কাজ করছে। তাহলে এফএসএইচ হরমোনটা কোথায় যেয়ে কাজ করছে? ওভারির মধ্যে। তাহলে একটা জায়গা থেকে হরমোনটা রিলিজ হচ্ছে এবং একটা তার চেয়ে একটা দূরবর্তী অংশে যেয়ে কাজ করবে। ট্রান্সফার হচ্ছে কিসের মাধ্যমে? ব্লাডের মাধ্যমে যাচ্ছে। তাহলে ব্লাডের মধ্যে তো যত সমস্ত হরমোন, আমাদের যে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এত হরমোন তৈরি হচ্ছে, সবগুলো তো ব্লাডের মাধ্যমে পরিবাহিত হচ্ছে। কিন্তু কোন হরমোনটা কোথায় গিয়ে এফেক্ট করবে, কোথায় গিয়ে কাজ করবে, সেটা কিভাবে হবে? তার যে একটা নির্দিষ্ট রিসেপ্টার আছে। তার মানে কি এই যে হরমোনটা পিটুইটারি থেকে এফএসএইচটা তৈরি হলো, ওভারির মধ্যে যে সেলগুলো আছে তার সেই সেলের মধ্যে নির্দিষ্ট, এটা ধরলাম ওভারির সেলগুলো, সেই সেলের মধ্যে কি থাকবে? একটা নির্দিষ্ট রিসেপ্টার থাকবে। তার মানে কি ব্লাডের মাধ্যমে সমস্ত হরমোনই এখানে ওভারির মাধ্যমে যাচ্ছে। তার মানে কি যেগুলো হচ্ছে আমাদের ধরলাম অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, মানে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, সেটা কোথায় যাবে? অ্যাড্রিনাল গ্ল্যান্ডে। কিন্তু সেটা কি ব্লাডের মাধ্যমে ওভারিতে যাবে না? যাবে। কিন্তু সেটা ওভারিতে কাজ করতে পারছে না, কারণ কি নির্দিষ্ট একটা হরমোনের প্রত্যেকটা তার যে সেলের মধ্যে, ওভারি সেলের মধ্যে কি আছে? এফএসএইচ, এলএইচ, এই হরমোন গুলোর জন্য রিসেপ্টার আছে প্রত্যেকটা। এটা ধরলাম সেলটা, তার যে সেল মেমব্রেনের মধ্যে কি থাকবে? এখানে রিসেপ্টার থাকবে, রিসেপ্টর থাকছে। তার মানে কি যখনই ব্লাডের মাধ্যমে এফএসএইচ এলো, দিয়ে তখনই হচ্ছে এই সেলের মেমব্রেনের মধ্যে যখন এফএসএইচ রিসেপ্টর থাকছে, সেটা কি করছে? এফএসএইচটাকে এখানে কালেক্ট করছে। তাহলে এইভাবে হরমোনটা কাজ করতে পারে। তাহলে একটা হচ্ছে কি রিসেপ্টর আমাদের কি সেল মেমব্রেনের মধ্যে থাকতে পারে, আরেকটা হচ্ছে কি যে সেলের মধ্যে যে নিউক্লিয়াস থাকছে, সেই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু রিসেপ্টর থাকতে পারে। এই দুটো ভাবেই কিন্তু হরমোন কাজ করতে পারে। তাহলে হরমোনটা কি করবে না? ব্লাডের মাধ্যমে আসবে, নির্দিষ্ট সেলে যাচ্ছে, সেই সেলের মধ্যে যে সেলের মধ্যে ওই হরমোনটার জন্য রিসেপ্টর থাকছে, সেখানে যে হরমোনটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে যাচ্ছে এবং হরমোনটা কি করবে? এই যে সেলের মধ্যে ধরলাম সেল মেমব্রেনের রিসেপ্টরটাতে কাজ করেছে, বা সেলের মধ্যে গিয়ে একদম আমাদের যে যেখানে নিউক্লিয়ার আছে, নিউক্লিয়ার মেমব্রেনের রিসেপ্টর আছে, তাহলে সেটা কি করবে? যে সেলুলার ফাংশনটাকে, তাহলে হরমোনের কাজ কি? নির্দিষ্ট যে সেলের টার্গেট সেলের মধ্যে গিয়ে তার যে ফাংশনিং, তার ফিজিওলজিক্যাল এবং তার যে পুরো সেলটার মেটাবলিজম, সেটাকে কন্ট্রোল করবে। তাহলে এইভাবে কিন্তু কাজ করতে পারছে। তাহলে যদি সেটা সেল মেমব্রেনে যাচ্ছে, এখানে গিয়ে সেল মেমব্রেনে যাওয়ার পরে সেটা সেলের মধ্যে যাচ্ছে, সেলের যে ফিজিওলজিক ফাংশন, মেটাবলিজম, সেটাকে পুরোপুরি কন্ট্রোল করছে, সেটাকে চেঞ্জ করছে। বা যদি সেটা নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে গেল, সেটা কি করছে না? যে জিনের মধ্যে বিভিন্ন নিউক্লিয়াসের মধ্যে কি থাকছে? ডিএনএ, জিন, সেইগুলোকে অল্টারেশন করছে, তার মাধ্যমে আমাদের যে ফিজিওলজিক্যাল চেঞ্জ আসছে সেলটার মাধ্যমে। তাহলে সেম ভাবে এই যে রিসেপ্টরের মাধ্যমে, তাহলে যেরকম আমরা লক এন্ড কি মেথড যদি পড়ি, তাহলে নির্দিষ্ট একটা তালার জন্য যেরকম চাবি আছে, সেরকম এই যে হরমোনগুলো, ব্লাডের মধ্যে সমস্ত হরমোন আছে, কিন্তু যে নির্দিষ্ট সেলে গিয়ে সেই হরমোনটাই কাজ করবে কিসের মাধ্যমে? এই রিসেপ্টরের মাধ্যমে। তাহলে এফএসএইচ গিয়ে কখনো অ্যাড্রিনাল গ্ল্যান্ডে গিয়ে কাজ করতে পারবে না, কারণ অ্যাড্রিনাল গ্ল্যান্ডে কি আছে? ওই যে এসিটিএইচ হরমোনটা আছে, তার জন্যই রিসেপ্টর আছে, অন্য কোনো হরমোনের জন্য রিসেপ্টর নেই। এইভাবে কিন্তু হরমোনগুলো ফাংশনিং করছে। নেক্সট কোশ্চেন, তাহলে আমরা ক্যাটাগরি 2 এর কোশ্চেন গুলো দেখে নিই। ক্যাটাগরি 2 এর কোশ্চেনে ফার্স্টেই কি বলেছে? যে কোনগুলি হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেল দ্বারা পরিবাহিত হয় না। হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেল কাকে বলা আছে? এই যে হাইপোথ্যালামাস থেকে যে সমস্ত হরমোন গুলো আমাদের কি করছে, রিলিজিং হরমোন হোক বা ইনহিবিটরি হরমোন হোক, অ্যান্টেরিয়র পিটুইটারি বা অগ্র পিটুইটারিতে আসছে, সেই হরমোন গুলো কিন্তু হচ্ছে সবসময় হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেল দ্বারা পরিবাহিত হবে। তাহলে এই যে হাইপোথ্যালামাস থেকে যত সমস্ত হরমোন, রিলিজিং হরমোন বা যেগুলো হচ্ছে ইনহিবিটরি হরমোন, যেগুলো আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারিতে আসছে, সেগুলো কিসের মাধ্যমে আসবে? হাইপোফাইসিয়াল একটা পোর্টাল ভেসেলের মাধ্যমে। তার মানে এখানে কি হচ্ছে? এই হাইপোথ্যালামাস থেকে একটা পোর্টাল ভেসেল সিস্টেম বা পোর্টাল
ব্লাড ভেসেলস এর মাধ্যমে কোথায় আসবে, পিটুইটারি গ্ল্যান্ডের মাধ্যমে আসবে। কিন্তু ডিরেক্টলি যেগুলো আমাদের পশ্চাৎ হাইপোথ্যালামাস থেকে যে সমস্ত হরমোন গুলো আমাদের পস্টেরিয়র পিটুইটারিতে আসছে বা পশ্চাৎ পিটুইটারিতে আসছে, সেই সমস্ত হরমোন গুলো, তার মানে কি এখান থেকে আমরা কি দেখলাম, যদি হাইপোথ্যালামাস থেকে দেখি যে টিআরএইচ, থাইরয়েড হরমোন রিলিজিং হরমোন, যেগুলো টিআরএইচটা যদি হাইপোথ্যালামাস থেকে আসে, সেটা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কি করছে, টিএসএইচ হরমোন ক্ষরণ করছে। এই সমস্ত যেগুলো হরমোন গুলো আছে তারা কি আসছে, হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেল দিয়ে আসছে। কিন্তু হাইপোথ্যালামাস থেকে ডিরেক্টলি কিছু হরমোন আছে যেগুলো রিলিজ হচ্ছে এবং নিউরাল সিস্টেমের মাধ্যমে, নিউরনস এর মাধ্যমে ট্রান্সপোর্ট হয়ে আসছে পস্টেরিয়র পিটুইটারির মধ্যে এবং সেখানে স্টোর থাকছে এবং সেখান থেকে রিলিজ হচ্ছে। এইরকম দুটো হরমোন হচ্ছে কি এডিএইচ এবং অক্সিটোসিন। এডিএইচ এবং অক্সিটোসিন এগুলো কিন্তু সিক্রেট হচ্ছে কোথায়, হাইপোথ্যালামাসের মধ্যে দিয়ে সেটা নিউরাল সিস্টেমের মাধ্যমে আসছে। নিউরাল কখনোই সেটা এই হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেল বা ব্লাড ভেসেলস এর মাধ্যমে কিন্তু পস্টেরিয়র পিটুইটারিতে আসে না, সেটা নিউরাল সিগন্যালের মাধ্যমে বা নিউরাল ট্রান্সপোর্টের মাধ্যমে আসছে পস্টেরিয়র পিটুইটারিতে, সেখানে এসে স্টোর হবে, জমা হচ্ছে এবং পস্টেরিয়র পিটুইটারি থেকে পরবর্তীতে সেটা রিলিজ হচ্ছে। এইরকম দুটো হরমোন হচ্ছে কি এডিএইচ এবং অক্সিটোসিন। এডিএইচ এর আরেকটা নাম হচ্ছে কি ভেসোপ্রেসিন। তাহলে এডিএইচ হরমোনের কাজটা আমরা একটু জেনে রাখি। এডিএইচ হরমোনের কাজ হচ্ছে যেটা ডায়াবেটিক হরমোন, অ্যান্টি হরমোনটা কি করছে, যে আমাদের বডিতে যেখানে হচ্ছে কি যেটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল বা দূরবর্ত সংবর্ত নালিকা রেনাল টিউবুলস এর মধ্যে, সেখানে ওয়াটারের রিঅ্যাবজর্পশনটাকে বাড়াবে, ডাইউরেসিস হতে দেবে না, মানে কি বডি থেকে যে বেশি পরিমাণে জল বেরিয়ে যেতে দেবে না ইউরিনের মাধ্যমে, সেই ওয়াটারটাকে নির্দিষ্ট পরিমাণ ওয়াটারটাকে সেটা কি করবে না, আবার ইউরিন থেকে রিঅ্যাবজর্ব করে বডির মধ্যে নিয়ে আসছে। এই কাজটা হচ্ছে এডিএইচ। তাহলে এডিএইচ হরমোনটা যদি কম ক্ষরণ হয়, এডিএইচ এর কম ক্ষরণ করলে দেখা যাবে কি ওয়াটার রিঅ্যাবজর্পশন প্রসেসটা হবে না, তখন ইউরিনের মাধ্যমে বেশি পরিমাণে ওয়াটার বা জল আমাদের বডি থেকে বেরিয়ে যাচ্ছে। সেই যে ডিজিজ কন্ডিশনটাকে বলা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। তাহলে এটা মনে রাখতে হবে, এডিএইচ হরমোনের কম ক্ষরণের জন্য কিন্তু ডায়াবেটিস ইনসিপিডাস এই ডিজিজটা হয়। নেক্সট কি বলেছে যে কর্টিসলের প্রধান কাজ, কর্টিসল যেটা আমরা বলেছিলাম কি জোনা ফ্যাসিকুলাটা থেকে তৈরি হয়েছিল, গ্লুকোকর্টিকয়েডস এর উদাহরণই কি ছিল, কর্টিসল। এই কর্টিসল হরমোনটা কিন্তু আমাদের বডিতে বিভিন্ন এর অনেক ফাংশন আছে। একটা মেন ফাংশন হচ্ছে এটা কি যকৃতের লিভারের উপর কাজ করছে। লিভার থেকে আমরা কি জানি, লিভার একটা মেন হচ্ছে প্রোটিন সিনথেসিসের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি লিভার। তাহলে সেই যকৃত থেকে প্রোটিন সংশ্লেষের লিভারে যে বিভিন্ন এনজাইমস গুলো আছে, তাহলে আমাদের বডিতে যদি কর্টিসলের পরিমাণটা বেশি হয় তখন কি হবে, লিভার যে প্রোটিন গুলো আছে সেগুলো কিন্তু বেশি পরিমাণে সংশ্লেষ হবে। তাহলে অপশন এ হবে। তাছাড়া রক্ত শর্করার পরিমাণ বৃদ্ধি করবে। কর্টিসল কিন্তু এই যে গ্লাইকোজেনোলাইসিস এবং গ্লুকোনিওজেনেসিস এই কাজটা যেরকম আমরা দেখেছিলাম গ্লুকাগন হরমোন কাজ করছে, সেই রকম ভাবে সেম ফাংশন কিন্তু কর্টিসল হরমোনটাও করে। তাহলে এটা গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে কিন্তু বডিতে গ্লুকোজ বা রক্ত শর্করার পরিমাণটা বৃদ্ধি করতে পারে। তাহলে দীর্ঘদিন ধরে কেউ যদি স্টারভেশনে থাকে বা উপোসে থাকে, তখন কি হচ্ছে না, আমাদের বডিতে যখন গ্লুকোজ সোর্সটা একদমই কমে যাচ্ছে, তখন কি করবে, গ্লাইকোজেন কে ভেঙে দিবে, গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে রক্ত শর্করার পরিমাণটাকে বৃদ্ধি করবে। সেই দুটো এই ফাংশনটা কিন্তু আমাদের যেমন গ্লুকাগন হরমোনও করতে পারে, সেম ভাবে কিন্তু এই যে কর্টিসল হরমোনটাও কিন্তু এই ভূমিকাটা পালন করে। এছাড়াও কি হচ্ছে, অস্টিওক্লাস্টের ক্রিয়া বৃদ্ধি করে। তাহলে কর্টিসলের যদি পরিমাণ বৃদ্ধি পায়, সেটা কি করবে না, আমাদের যে বোন ডেন্সিটিটাকে কমিয়ে দেয়, বোন ডেন্সিটিটাকে কমে। তাহলে এই ক্ষেত্রে এটা যদি আমরা পোস্ট মেনোপজাল, মেনোপজের পরবর্তীতে মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই কর্টিসলের পরিমাণটা যদি বডিতে বেশি থাকে, তখন কি দেখা যায় যে বোন ডেন্সিটি আস্তে আস্তে কমতে থাকে। অস্টিওক্লাস্ট সেলস গুলো কি করছে না, যে আমাদের বোনটাকে ভাঙছে। অস্টিওক্লাস্ট গুলো যে সেলগুলো, অস্টিওব্লাস্ট সেল আছে, কিছু অস্টিওক্লাস্ট সেলস আছে। অস্টিওব্লাস্ট গুলো হচ্ছে কি বোনটাকে তৈরি করতে সাহায্য করছে, বোনের জেনারেশন বা বোনের যে ডেন্সিটিটাকে বাড়াতে সাহায্য করে। কিন্তু অস্টিওক্লাস্ট যেটা হচ্ছে কি বোনটাকে নষ্ট করছে বা ডিজেনারেটস করছে, বোন ডেন্সিটিটাকে কমাচ্ছে, এটাও কিন্তু কর্টিসলের একটা কাজ। তাহলে এটা কোন ক্ষেত্রে দেখা যাবে, মেনলি হচ্ছে আমাদের পোস্ট মেনোপজাল, মেনোপজের পরবর্তীতে মহিলাদের ক্ষেত্রে দেখা যায়। তার জন্য যে বিভিন্ন অস্টিওপোরোসিস, আর্থ্রাইটিস এই সমস্ত ডিজিজ কন্ডিশন গুলো দেখা যায় বডিতে ওই কর্টিসলের পরিমাণ বৃদ্ধি পেলে।
নেক্সট কি বলেছে যে বৃক্কের প্রধান হরমোন হলো, যে বৃক্ক বা কিডনি সেল থেকে যে সমস্ত হরমোন গুলো তৈরি হয় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমরা আগে জেনেছি কি এরিথ্রোপোয়েটিন, যেটা আমাদের আরবিসি প্রোডাকশনে হেল্প করছিল। আরেকটা হরমোন আমাদের মনে রাখতে হবে যেটা হচ্ছে রেনিন হরমোনটা। এই রেনিন হরমোনটা কি হচ্ছে আমাদের এই যে জাক্সটাগ্লোমেরুলার সেল, রেনাল বা কিডনি সেলের জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে তৈরি হচ্ছে। এবং এই রেনিনের কাজ কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের যে রাস মেকানিজম আমরা কি জানি, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের ওপর কাজ করছে এবং অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 তৈরি করতে সাহায্য করছে, সেটা হচ্ছে রেনিন। অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিনোজেনটা কোথায় তৈরি হচ্ছে, লিভারের মধ্যে তৈরি হয় অ্যাঞ্জিওটেনসিনোজেন। এটা একটা যেটা অ্যাঞ্জিওটেনসিনোজেন যেটা এনজাইমটা বা প্রোটিন ধর্মী একটা যে সাবস্টেন্স যেটা লিভার থেকে তৈরি হচ্ছে, এই অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে কি করবে, অ্যাঞ্জিওটেনসিন 1 তৈরি হয়। অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1, এটা কোথায় হবে, কিডনির মধ্যে গিয়ে। তাহলে এইখানে যে হরমোনটা কাজ করছে সেটা হচ্ছে রেনিন হরমোনটা। এই রেনিন হরমোনটা আমাদের জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে তৈরি হচ্ছে এবং লিভার থেকে যে অ্যাঞ্জিওটেনসিনোজেন সিনথেসিস হচ্ছে সেটাকে কি করছে, অ্যাঞ্জিওটেনসিন 1 কনভার্ট করছে। এই অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে আবার পরবর্তীতে অ্যাঞ্জিওটেনসিন 2, সেখান থেকে অ্যাঞ্জিওটেনসিন 2, এই সমস্ত অ্যাঞ্জিওটেনসিন 2 গুলো কোথায় গিয়ে কাজ করবে, অ্যাঞ্জিওটেনসিন যে রিসেপ্টরস আছে সেখানে যে কাজ করবে। এটা আমাদের যে বডিতে যে ব্লাড প্রেসারটাকে কন্ট্রোল করতে কিন্তু এই মেকানিজমটা কাজ করছে। এটাকে বলা হচ্ছে রাস মেকানিজম বলা হচ্ছে, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। এটা আমাদের যে বডিতে রক্তচাপের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ যে জে সেল থেকে দুটো হরমোন ফলানো, একটা রেনিন আর একটা হচ্ছে এরিথ্রোপয়েটিন। আর রেনিন যেটা, এখানে রেনিনটা হচ্ছে কি আমাদের একটা যেটা হচ্ছে স্টমাকের মধ্যে তৈরি হচ্ছে, গ্যাস্ট্রিক এনজাইম এই স্টমাকের মধ্যে তৈরি হচ্ছে এবং এটা প্রোটিন যে বিভিন্ন যেগুলো হচ্ছে মিল্ক প্রোটিন আছে, সেই মিল্ক প্রোটিন গুলোকে ভাঙতে সাহায্য করে একটা গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে স্টমাক থেকে সিক্রেটস হচ্ছে, যেটাকে বলা হচ্ছে রেনিন। এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এই হরমোন, এই এনজাইমটা বেশি পরিমাণে স্টমাকের মধ্যে সিক্রেটস হয়। নেক্সট কি বলেছে যে কোনগুলি লোকাল হরমোন। লোকাল হরমোনে যদি আমরা দুটো মেন টাইপস বলি, একটা হচ্ছে লোকাল হরমোন আর একটা হচ্ছে ট্রপিক হরমোন। তাহলে লোকাল হরমোন গুলো কি হবে, যে জায়গাতে তৈরি হচ্ছে, যে নির্দিষ্ট সেলগুলোর থেকে যে হরমোনটা সিক্রেটস হচ্ছে তার যে পার্শ্ববর্তী সেলে বা সেই নির্দিষ্ট একটা কম একটা জায়গার মধ্যে, মানে কি যদি স্টমাকে সিনথেসিস হচ্ছে সেই হরমোনটা স্টমাকের মধ্যেই কাজ করছে, সেই রকম যে পার্টিকুলার একটা অংশে যেখানে যে হরমোনটা সিনথেসিস হচ্ছে সেখানেই সেটা কাজ করবে, সেগুলোকে বলা হচ্ছে লোকাল হরমোন। আর ট্রপিক হরমোন গুলো কোনগুলো, যেগুলো হচ্ছে ধরলাম আমরা পিটুইটারি থেকে সিনথেসিস হচ্ছিল, দিয়ে সেটা ব্লাডের মাধ্যমে গিয়ে অন্য একটা দূরবর্তী অংশে যে ওভারিতে গিয়ে বা অ্যাড্রিনাল গ্ল্যান্ডে গিয়ে কাজ করছে, সেই সমস্ত হরমোন গুলোকে বলছি আমরা ট্রপিক হরমোন। আরেকটা টাইপস হচ্ছে নিউরো হরমোন বলা হচ্ছে, এই যে এডিএইচ এবং অক্সিটোসিন এগুলোকে কি বলা হচ্ছে, নিউরো হরমোন বলা হয়। হরমোনের যদি তিনটে টাইপস আমরা যদি মেন করা হয়, একটা হচ্ছে লোকাল হরমোন যেগুলো হচ্ছে নির্দিষ্ট একটা পার্টিকুলার অংশে তৈরি হচ্ছে এবং সেখানেই সেটা কাজ করবে, লোকাল রিজিয়নে কাজ করছে, সেটাকে বলা হচ্ছে লোকাল হরমোন। ট্রপিক হরমোন যে জায়গাতে তৈরি হচ্ছে সেখান থেকে ব্লাডের মাধ্যমে পরিবাহিত হয়ে অপর একটা টার্গেট অর্গানে গিয়ে সেখানে যে কাজ করছে সেটা হচ্ছে ট্রপিক হরমোন। আর নিউরো হরমোন যেগুলো নিউরন সিগন্যালের মাধ্যমে পরিবাহিত হচ্ছিল, যেটা হচ্ছে অক্সিটোসিন এবং এডিএইচ, এই দুটো হরমোনকে বলা হচ্ছে কি নিউরো হরমোন। তাহলে এই যে লোকাল হরমোনের উদাহরণ কি কি হবে, একটা হচ্ছে গ্যাস্ট্রিন, যেটা আমরা দেখলাম স্টমাকের মধ্যেই তৈরি হচ্ছিল, স্টমাকের যে জি সেল থেকে তৈরি হচ্ছে এবং ওই যে স্টমাকের সেলের মধ্যেই কাজ করবে এইচসিএল এবং পেপসিনোজেন ক্ষরণের জন্য। আরেকটা হবে কি প্রোস্টাগ্ল্যান্ডিন। এই প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনটা কোথায় তৈরি হবে, কোনো যদি টিস্যু ইনজুরি হয়েছে, পার্টিকুলার একটা জায়গায় আমরা ধরলাম কোনো একটা জায়গায় ক্ষত তৈরি হয়েছে বা কাটা গেছে, সেই জায়গাতে কি হবে না, যে নির্দিষ্ট ওই লোকাল ওই রিজিয়নটাতে কি হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনটা সিক্রেশন হবে এবং ইনফ্লামেটরি রেসপন্স দেখাবে। তার জন্য এই যে প্রোস্টাগ্ল্যান্ডিনটা একটা লোকাল হরমোনের উদাহরণ। তাহলে টিস্যু ইনজুরি হয়েছে কোনো একটা জায়গায়, তাহলে সেখানে এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনটা ক্ষরণ হবে এবং তার সাথে সাথে বিভিন্ন প্লেটলেট এসে অ্যাগ্রিগেশন হবে, বিভিন্ন যে আমাদের প্লেটলেটের সাথে সাথে যে ডাব্লিউবিসি সেলস গুলো আছে সেগুলোও কিন্তু এই যে টিস্যু ইনজুরির বিরুদ্ধে ইনফ্লামেটরি রেসপন্স তৈরি করে। তার মধ্যে একটা হরমোনের ভূমিকা আছে, সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে এই দুটো হচ্ছে, তাহলে টিস্যু ইনজুরি তো একটা পার্টিকুলার একটা রিজিয়ন আছে, লোকাল রিজিয়ন, পুরো বডিতে তো কখনো টিস্যু ইনজুরি হলে হয়নি। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু একটা লোকাল রিজিয়নে কাজ করছে, তাই প্রোস্টাগ্ল্যান্ডিনটাও কিন্তু লোকাল হরমোনের উদাহরণ।
নেক্সট কি বলেছে যে পশ্চাৎ পিটুইটারি সম্পর্কিত কোন উক্তিগুলি এখানে সঠিক। যে পশ্চাৎ পিটুইটারি থেকে আমরা যে দুটো হরমোন তৈরি হচ্ছে অক্সিটোসিন ভেসোপ্রেসিন, এটা ঠিক আছে। নেক্সট কি বলেছে নিউরো হরমোন ক্ষরণ করে, কারণ অক্সিটোসিন ভেসোপ্রেসিনকে আমরা বললাম কি নিউরো হরমোন বলা হয়, তাহলে এটাও ঠিক আছে। এটা কখনোই ট্রপিক হরমোন ক্ষরণ করে না, ট্রপিক হরমোন সবসময় কোথা থেকে ক্ষরণ হচ্ছে অগ্র পিটুইটারি থেকে, আর এটি হচ্ছে হাইপোথ্যালামাস থেকে খরিত রিলিজিং হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এটাও ঠিক। কারণ কি রিলিজিং হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে কোনগুলো, যেগুলো আমাদের অগ্র পিটুইটারি থেকে যে সমস্ত হরমোনগুলো রিলিজ হচ্ছে সেগুলো আমাদের রিলিজিং হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কিন্তু পশ্চাৎ পিটুইটারি থেকে অক্সিটোসিন ভেসোপ্রেসিন এগুলো ডিরেক্টলি দেখলাম আমরা নিউরাল সিগন্যালের মাধ্যমে কোথায় চলে এলো, হাইপোথ্যালামাস থেকে নিউরাল সিগন্যালের মাধ্যমে পশ্চাৎ পিটুইটারিতে চলে এলো। এটা কোনো রিলিজিং হরমোন বা ইনহিবিটরি হরমোন দরকার হয় না এই পশ্চাৎ পিটুইটারি থেকে এই হরমোনগুলো ক্ষরণ করার জন্য। আরেকটা লাস্ট জিনিস আমরা এখান থেকে পড়ে নেব, যেটাকে বলা হচ্ছে ফিডব্যাক মেকানিজম বলা হয়। তাহলে হরমোনের ফিডব্যাক মেকানিজম কাকে বলা হয়, ধরলাম আমরা এই যে হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ হরমোন ক্ষরণ হচ্ছে, টিআরএইচ হরমোনটা কি করবে, যেটা হচ্ছে থাইরয়েড হরমোন রিলিজিং হরমোন, সেটা পিটুইটারি অগ্র পিটুইটারি থেকে টিএইচ হরমোন টিএসএইচ যেটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করবে। টিএসএইচ হরমোনটা কি করবে, থাইরয়েড গ্ল্যান্ডকে গিয়ে স্টিমুলেট করে টি3 এবং টি4 প্রোডাকশন করবে, টি3 এবং টি4 প্রোডাকশন করবে। এই ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কি দেখা যাচ্ছে, যদি রিলিজিং হরমোনটা বাড়ে তখন কি করবে, রিলিজিং হরমোন যদি বাড়ে তাহলে সেটা কি করবে, থাইরয়েডে গিয়ে বেশি স্টিমুলেটস করছে, টিএসএইচ এর পরিমাণও বাড়বে। টিএসএইচ এর পরিমাণ যদি বাড়ে তখন কি হচ্ছে, সেটা গিয়ে টি3 টি4 এর পরিমাণটাকে বাড়াবে থাইরয়েড গ্ল্যান্ড থেকে। যখন আমরা দেখলাম ব্লাডের মধ্যে টি3 টি4 এর লেভেলটা অনেকটা বেড়ে যাচ্ছে, তখন সেটা ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে কি করবে, এখানে নেগেটিভ ফিডব্যাক পাঠাচ্ছে টিএসএইচ এর পরিমাণটাকে কমানোর জন্য। আবার টিএসএইচটা আবার কি করবে, যে হাইপোথ্যালামাসে নেগেটিভ ফিডব্যাক পাঠিয়ে টিআরএইচ এর পরিমাণটাকে কমাতে সাহায্য করবে। এটাকে বলা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, আর এটা হচ্ছে কি পজিটিভ ফিডব্যাক। যখনই টিআরএইচ এর পরিমাণ বাড়ছে, টিএসএইচ বাড়ছে এবং টি3 টি4 বাড়ছে, এই যে মেকানিজমটাকে বলা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। আর যখন ব্লাডের মধ্যে টি3 টি4 লেভেলটা অনেকটা বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে টিএসএইচ লেভেলটাকে কমানোর জন্য বলবে। আর টিএসএইচ লেভেলটা কমলে সেটা কি করবে, নেগেটিভ ফিডব্যাক পাঠিয়ে টিআরএইচ কে কমাবে। আলটিমেট কি হবে না, যখন এই যে টিআরএইচ কমে গেল আস্তে আস্তে কি হচ্ছে, টি3 টি4টা কমে যাচ্ছে। এরপর যদি টি3 টি4টা অনেকটা কমে যায় তখন সেটা আবার কি পজিটিভ ফিডব্যাক পাঠিয়ে এইগুলোকে বাড়াবে। এইভাবে এই ফিডব্যাক মেকানিজমটা চলতে থাকে। তার জন্য আর যেটা মনে রাখতে হবে, যেহেতু এই যে থাইরয়েড হরমোন হোক বা বিভিন্ন অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যে সমস্ত হরমোন বা গোনাডোট্রপিন হরমোন সমস্ত কিছুকে কন্ট্রোল করছে কিন্তু এই পিটুইটারি হরমোন গুলো, তাই পিটুইটারিকে কিন্তু আমাদের মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়। তো আশা করছি যে কোশ্চেন গুলো এতগুলো ডিসকাস করলাম সবাইকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এই হরমোন সংক্রান্ত যত সমস্ত কোশ্চেন আছে এবং তাদের স্বল্প ক্ষরণের ফলে এবং অতি ক্ষরণের ফলে কি কি ডিজিজ কন্ডিশন তৈরি হয়, কিন্তু এগুলো আমাদের মনে রাখতে হবে ভালোভাবে। থ্যাংক ইউ সবাইকে। আমরা আবার পরবর্তী ভিডিওতে পরে যে অন্যান্য চ্যাপ্টার্স এর এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। যদি তোমাদের এই ভিডিওগুলো হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট বেশি তোমাদের প্রয়োজন, যেগুলো এমসিকিউ প্র্যাকটিস করালে তোমাদের হেল্পফুল হবে, আমরা কিন্তু সব চ্যাপ্টার গুলো এক্সামের আগে পর্যন্ত কভার করব। তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, এবং তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য, এবং অবশ্যই যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও।